তো আমাদের আজকে হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর ক্লাস শুরু করতেছি আমরা, এবং আমাদের ফার্স্ট ক্লাসের টপিক হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং টোটাল যেটা বললাম 7টা ক্লাস হবে আর একটা প্র্যাকটিক্যাল। যদিও হচ্ছে প্র্যাকটিক্যাল ক্লাসটা আমি আসলে আপনাকে থিওরিটিক্যাল ক্লাসই আবার দেখাবো, আলটিমেটলি প্র্যাকটিক্যাল দেখাতে পারতেছি না। প্র্যাকটিক্যাল একটা টাস্ক থাকবে, সেটা বাসা থেকে বসে করবেন আপনারা। এখন ফেসবুক তো সবাই চিনি, ইভেন বাংলাদেশে একটা একটা সময়ে কিছু পিপল ছিল যারা আসলে ইন্টারনেট বলতেই ফেসবুককে বুঝতো। ইন্টারনেট মানে ফেসবুক। অবশ্য এখন কিছু পিপল আছে যারা ইন্টারনেট মানে হচ্ছে টিকটক বুঝেন। এটা ট্রু। তো ব্যাপারটা হচ্ছে যে ফেসবুকে আমরা মার্কেটিং করবো, তাই না? স্বাভাবিকভাবে দেখেন, আমি যদি আমার অডিয়েন্সের কাছে পৌঁছাইতে চাই তাহলে ফেসবুকে কেন মার্কেটিং করতে হবে? কারণ ফেসবুকে হিউজ পরিমাণে অডিয়েন্স আছে। বাংলাদেশে আপনার যে পিপল গুলা ইন্টারনেট আপনার ব্যবহার করে, বলতে গেলে এর ম্যাক্সিমাম বলতে কি 98 to 99% পিপল হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট আছে তার। হ্যাঁ, না এটা বললে ভুল, আমি ভুল বলছি। দেখা যাবে কি আপনার শতকরা 100 জনের 115 জনের অ্যাকাউন্ট আছে ফেসবুক, কারণ অনেকে তো ফেক অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, অনেকে 2-3টা অ্যাকাউন্ট আছে, তো সেই ক্ষেত্রে পার্সেন্টেজের দিকটা আরো বাইরে যাবে, এটা ট্রু। তো স্বাভাবিকভাবে এখন যেহেতু হিউজ পরিমাণে অডিয়েন্স এখানে আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? ফেসবুকে অবশ্যই মার্কেটিং করতে হবে। এখন মার্কেটিং যে করব, কিভাবে মার্কেটিং করব? যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মার্কেটিং করা সম্ভব তিন ভাবে। এক হচ্ছে আপনার অর্গানিক মার্কেটিং। এটা কি আছে? রেগুলার বেসিসে পোস্ট করা, সেটা শেয়ার করা, বিভিন্ন গ্রুপে পোস্ট করা, মানে টাকা খরচ না করে যে সকল কাজ করা। তো এই অর্গানিক মার্কেটিং একটা সময় পর্যন্ত খুবই ভালো পারফর্ম করতো, কিন্তু এখন আসলে আগের তুলনায় অনেক কম পারফর্ম করে। তবে আপনি যদি অর্গানিক মার্কেটিং এর জন্য স্ট্র্যাটেজি মেক করতে পারেন ভালো, সেই ক্ষেত্রে আবার রেজাল্ট এখনো নিয়ে আসা সম্ভব। কিভাবে নিয়ে আসবে সেটা নিয়ে কিছুক্ষণ পরে আলোচনা করতেছি। এরপরে আছে আপনার ইনফ্লুয়েন্সার মার্কেটিং। অর্থাৎ আমি একজন ইনফ্লুয়েন্সারকে হায়ার করব, যে কি করবে? যে আমার প্রোডাক্ট আর ব্র্যান্ডটাকে মার্কেটিং করে দিবে। এখন ব্যাপারটা হচ্ছে যে ইনফ্লুয়েন্সার কারা? আমাকে একটু বলেন তো, ইনফ্লুয়েন্সার কারা? হ্যাঁ, টিকটকার। কয়েকজন ইনফ্লুয়েন্সারের নাম বলেন। হ্যাঁ, ওবায়দুল কাদের, ওকে ফাইন। আচ্ছা, এখন ব্যাপারটা হচ্ছে দেখেন, আচ্ছা আমরা নিজেরা কথা বললেন না? হ্যাঁ, প্রিন্স মামুন বলতে পারেন। আচ্ছা দেখেন, স্বাভাবিকভাবে ইনফ্লুয়েন্সার কারা? ইনফ্লুয়েন্সারের যদি সংজ্ঞা বলতে চান, ইনফ্লুয়েন্সার হচ্ছে ওই পিপল গুলা যাদের অনেক ফ্যান ফলোয়ার বেজ আছে, যাদেরকে অনেকে ফলো করে, যাদের মতো অনেকে হইতে চায়, তারাই হচ্ছে কি ইনফ্লুয়েন্সার। যাদের মতো সবাই হইতে চায় বলি নাই, অনেকে হইতে চায় বলছে। হ্যাঁ, যাদের মতো অনেকেই হইতে চায় বলছে, সবাই হইতে চায় কিন্তু বলি নাই। তো সেই ক্ষেত্রে আপনার স্বাভাবিকভাবে যদি এবার ইনফ্লুয়েন্সারের নাম বলি, যে কয়েকজনের নাম বলেন আপনারা, এটা সবাই কি ইনফ্লুয়েন্সার। এবং আপনার যে প্রিন্স মামুন বলছে, হ্যাঁ, অপু ভাই ছিল আগে, হিরো আলম, স্বাভাবিকভাবে এরাও কিন্তু ইনফ্লুয়েন্সার। এদেরকেও আপনি ইনফ্লুয়েন্সার অবশ্যই বলতে হবে। কেন? এদের একটা ফ্যান ফলোয়ার বেজ আছে এবং এদের মতো অনেকে হইতে চায়। কারা হইতে চায় সেটা আমি দেখার ইচ্ছা আছে আমারও, কিন্তু হইতে চায়। হ্যাঁ, আমার মতো হইতে চান? ভালো লাগতেছে শুনে, অনেক প্রাউড ফিল হইতেছে। আমার পেজ আছে, কেউ লাইক দেয় না। করি না তো আমার নাম। হ্যাঁ, না স্যার, আমার প্রোফাইল থেকে চাচ্ছেন। আরে কিছুই ফলোয়ার নাই, কি বলেন? মান সম্মান খায় দিয়েন না। না, আমি আপু টিকটক করি না, একদমই কিছু করি, কোনো পোস্টই করি না এই জন্য। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে দেখেন, স্বাভাবিকভাবে ইনফ্লুয়েন্সারের আমরা সংজ্ঞা শুনলাম যে যাদের ফ্যান ফলোয়ার বেজ আছে, যাদের মতো অনেকে হইতে চায়। তো সেই ক্ষেত্রে আপনার, আমি যদি এরকম কাউকে হায়ার করি যাকে অনেকেই ফলো করে, এবং সে যদি আমার প্রোডাক্ট বা সার্ভিসটাকে প্রমোট করে দেয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর ক্ষেত্রে যে ব্যাপারটা আমাদেরকে সব থেকে বেশি ভাবাবে, সেটা হচ্ছে টু মাচ এক্সপেন্সিভ। একজন ইনফ্লুয়েন্সারকে যখন আপনি হায়ার করবেন, তখন অনেক বেশি পরিমাণে আপনাকে পে করতে হবে, এবং আপনি চাইলেও সকল ইনফ্লুয়েন্সারকে হায়ার করতে পারবেন না। একজন হচ্ছে আপনার আর্জেন্টাইন প্লেয়ার আসছিল বাংলাদেশে। হ্যাঁ, কে আসছিল বলেন? মার্টিনেজ আসছিল, তাই না? মার্টিনেজকে নিয়ে আসছিল কোন কোম্পানি? একটা মার্কেটিং এজেন্সি নিয়ে আসছিল। মানে কাছাকাছি গেছেন, কিন্তু হয় নাই নামটা।
কয়েকদিন আগেও তারা হচ্ছে আবার সবার সামনে অনেক একটা রিজনে হচ্ছে সবার সামনে আসছে। না না, আমি বললাম মার্কেটিং এজেন্সি ওয়ালটন। আনছিল হচ্ছে নেক্সট ভেঞ্চার নামে একটা প্রতিষ্ঠান, নেক্সট ভেঞ্চার নামে, এবং ওই সময়ে নেক্সট ভেঞ্চারের নাম মোটামুটি একবারে সবাই চিনতেছিল। হ্যাঁ, এখন অনেকদিন অ্যাক্টিভিটিস নাই, সেজন্য আবার আমরা ভুলে গেছি, তাই না? কিছুদিন আগে আবার যে নেক্সট ভেঞ্চার করলো যে ওনাদের একজন এমপ্লয়ি হচ্ছে যে আপনার অ্যাক্সিডেন্টে মারা গেল, তারপরে হচ্ছে যে ওনার যে ডেস্কটা সেটা হচ্ছে ওনার জন্য আজীবনের জন্য বরাদ্দ রেখে দিছে। তো ব্যাপারটা হচ্ছে দেখেন, আপনার মার্টিনেজকে নিয়ে আসছে হচ্ছে আপনার নেক্সট ভেঞ্চার। হ্যাঁ, কত পেমেন্ট করছে, ফ্রিতে আসে না, অবভিয়াসলি ফ্রিতে আসবে না। কত পেমেন্ট করছে আমি এটার দিকে না যাই। হ্যাঁ, পেমেন্ট যেটা করছে সেটা আমি যেটা শুনছি অনেক বড় একটা অ্যামাউন্ট পেমেন্ট করে নিয়ে আসতে হচ্ছে। হ্যাঁ, এখন ওনাকে নিয়ে আসার ক্ষেত্রে টোটাল একটা এয়ারক্রাফট রিজার্ভ করে নিয়ে আসতে হয়েছে এবং রিজার্ভ করে পাঠাইতে হয়েছে আবার আমাদের। খালি এটার কস্ট খালি একটু ক্যালকুলেশন করেন। হ্যাঁ, আরো তো আনুষঙ্গিক আছে, ওনাকে স্বাভাবিকভাবে যে কোনো হচ্ছে যে আপনার এই জায়গাটা রাখতেও পারবে না। হ্যাঁ, 5 স্টার হোটেলে রাখতে হবে, সেরকম ফ্যাসিলিটি দিতে হবে, সেরকম সিকিউরিটি তাকে দিতে হবে। হ্যাঁ, এর পাশাপাশি হচ্ছে তাকে মোটা অঙ্কের একটা টাকা পেমেন্টও করতে হয়েছে। এখন ব্যাপারটা হচ্ছে যে নেক্সট ভেঞ্চার যখন এই কাজটা করছে তার আগ পর্যন্ত নেক্সট ভেঞ্চারকে অনেকেই মানে অনেক নাকি ম্যাক্সিমাম পিপল চিনতো না। হ্যাঁ, ম্যাক্সিমাম পিপল চিনতো না, এবং পরবর্তীতে যখন ওই যে মার্টিনেজ যেখানে দাঁড়াইছে পিছনে নেক্সট ভেঞ্চারের লোগো, খেয়াল করে দেখছেন, যেখানে দাঁড়াইছে নেক্সট ভেঞ্চারের লোগো, ওই ছবিগুলো একটু খেয়াল খুঁজে বের করে দেখেন। তো স্বাভাবিকভাবে দেশে তো প্রচার হয়েছেই, এবং দেশের বাইরেও কিন্তু আলটিমেটলি আপনার প্রচার হয়েছে হিউজ আকারে। হ্যাঁ, এবং সেক্ষেত্রে দেখা যায় কি, ওই যে একজন বড় মাপের প্লেয়ার যখন কোনো ব্র্যান্ডের সাথে এসে কাজ করতেছে, তাদের ইনভাইটেশনে আসছে, হ্যাঁ, যে দেখেন না কি করে বিভিন্ন যে শপিং মলে দোকান উদ্বোধন হয়, বিভিন্ন সেলিব্রিটিরা এসে ফিতা কাটে। ব্যাপারটা কেন? কারণ সে তার প্রোফাইল থেকে শেয়ার করুক বা যেখান থেকে শেয়ার করুক, অনেক পিপল কিন্তু এটা সহজেই দেখবে, সহজেই অনেক পিপলের কাছে পৌঁছাইতে পারবে জিনিসটা। তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে কি ব্র্যান্ড ভ্যালুটা কিন্তু এক লাপে অনেকটা উপরে চলে যাবে। তো সেই ক্ষেত্রে ইনফ্লুয়েন্সার মার্কেটিং আপনার খুবই ভালো পারফর্ম করে, এবং বুঝতেই পারতেছেন এক্সপেন্সিভও কেমন। এই যে তহিদ আফ্রিদি আসছিল, তহিদ আফ্রিদিকে কত টাকা দিয়ে লাগছে জানেন? হ্যাঁ, কত? তহিদ আফ্রিদি আসছিল আপনার, আমরা আসলে হচ্ছে ওইখানে যে পোস্টটা করছে, পোস্ট আসলে হচ্ছে প্রপারলি করা হয় না, এই জন্য আসলে হচ্ছে সবাই হাহা দিয়ে গড়ায় দিছে। হ্যাঁ, নর্মালি তৌহিদ আফ্রিদিকে কিন্তু আমরা কোনো স্পিচ দেওয়ার জন্য নিয়ে আসি, ব্যাপারটা একদমই না। ওনাকে নিয়ে আসছিল এন্টারটেইন দেওয়ার জন্য। আমাদের এখানে ছিল মিট আপ প্রোগ্রাম ছিল, মিট আপ প্রোগ্রামে সে এসে যাচ্ছে এন্টারটেইনমেন্টের ব্যাপারে ওনাকে ইয়ে করা হয়েছে। ওনাকে যে এসে আমাকে বক্তৃতা দিবে, সবাইকে শেখাবে, এরকম কিছু কিন্তু ছিল না। কিন্তু প্রপারলি আপনার ওই মেসেজটা সবার কাছে না যাওয়ার জন্য সবাই আসলে এটা ভাবছে কি তৌহিদ আফ্রিদিকে নিয়ে এসে কি করাবে এখানে, সবাই খারাপ ভাবে নিচ্ছে। হ্যাঁ, তাহলে দেখেন, আমি এই যেখানে একটা জিনিস শেখার আছে যে ইনফ্লুয়েন্সার দিয়ে কাজ করাবো ঠিক আছে, কিন্তু প্রপারলি তো যাইতেও হবে। প্রপারলি যদি যাইতে না পারি তাহলে আবার কি আছে, এখানে প্রবলেম আছে। তো এখন তৌহিদ আফ্রিদি আসছিল 2টার সময়, 2টা থেকে 4টা, 2 আওয়ার্স টাইম। হ্যাঁ, 2 আওয়ার্স টাইমে আপনার হচ্ছে যে ওনাকে পে করতেছে 4 লাখ। হ্যাঁ, আমার জানা মতে, আমি আসলে যেটুকু শুনছিলাম ওই সময়, তাতে হচ্ছে আপনার হিউজ পরিমাণে পে করতে হয় ইনফ্লুয়েন্সারদেরকে। এছাড়া আর একটা কথা একটা স্টুডেন্টের থেকে শোনা, এটা কিছুদিন আগ পর্যন্ত ফুড ব্লগিং খুবই পপুলার ছিল, ফুড রিভিউয়ার যারা ছিল তারা তো খুব সেই লেভেলে ছিল। এখন কিন্তু ফুড ব্লগিং অনেক মানুষ আর দেখেই না। হ্যাঁ, ফুড ব্লগিং এখন দেখে না, এবং আর এখন ফুড ব্লগ তো ঘরে ঘরে। আর হচ্ছে ফুড ব্লগিং যারা করতো ওই সময়তে, তারা এখন ট্রাভেল ব্লগ করে বা লাইফস্টাইল ব্লগ করে, তারা কিন্তু ফুড ব্লগ করে না, শুধু ফুড ব্লগ দেওয়া হয়ে গেছে না। হ্যাঁ, এখন আপনার করোনার সময় খুব ভালো চলছে এই জিনিসগুলো। তো ফুড ব্লগিং এর আপনার একটা ভালো ফুড ব্লগার বাংলাদেশে, আপনারা যদি বলি যে ভালো ফুড ব্লগার না, মানে মোটামুটি ফ্যান ফলোয়ার বেশি আছে এরকম। ক্ষুধা লাগছে। হ্যাঁ, ফাইজার ফ্যান ফলোয়ার বেশি। হ্যাঁ, তো এখন ওদের বাসা কিন্তু কুষ্টিয়াতে, আপনার শ্বশুর বাড়ির দেশে, যাই হোক, মানে আমাদের দেশে সীমাবদ্ধ না। হ্যাঁ, অনেক কিছু ইয়ে করছে। হ্যাঁ, আচ্ছা, লাভটা কি হইলো এটা বইলা, এখন তো আমি আপনারা পচাবো। আপনি কি করতেছেন আমার বলেন এবার। আপনি ওকে, তাহলে ঠিক আছে।
আচ্ছা এখন দেখেন স্বাভাবিকভাবে, হ্যাঁ আসেন, ওয়ালাইকুম আসসালাম। দেখেন এই যে ফাইজা, আমার আমার হচ্ছে যেটা ইয়ে ছিল নর্মালি, কিন্তু কি এই যে যারা ফুড ব্লগার আছে বা যারা হচ্ছে যখন সেলিব্রিটি পিপল আছে তাদের কিন্তু অনেক সময় গিফট পাঠানো হয়, হ্যাঁ, যেটাকে বলা হয় পিআর, পিআর পাঠানো। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে পিআর পাঠালে কি হয়, ওনার ভালো লাগলে উনি পোস্ট করবে, না লাগলে পোস্ট করবে না, টোটালটা ওনার উপর, আপনি কিছু বলার কিছু না। আপনি গিফট পাঠাইছেন, হ্যাঁ, আপনার গিফট পাওয়ার পরে সেটা সে হচ্ছে যে ইচ্ছা হলে পোস্ট একটা করতে পারে, না করলে না করলে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি আপনি আজকে গিফট পাঠান 6 মাস পরে পোস্ট করবে, হ্যাঁ, আলটিমেটলি দেখা যাবে 6 মাসে আপনার বিজনেস উঠে গেছে, লাভ নেই। তাহলে কি করতে হবে, পেমেন্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনার একটা ফুড পেজ, মানে ফুড নিয়ে কাজ করে, হোমমেড ফুড এরকম নিয়ে একটা পেজের একটা পোস্টের জন্য তারা এই ফাইজার সাথে কন্ট্যাক্ট করছিল। হ্যাঁ, নর্মালি গিফট পাঠাইছে, সেটা নিয়ে পোস্ট করছে এবং সেই সময় ভালো মার্কেটিংও হয়েছে। হ্যাঁ, এবং সে নিজে থেকে ওই ফুড পেজ থেকে অর্ডার করে খাইছেও, ফাইজা অনেকবারই অনেকে অর্ডার করে খাইছে। পরবর্তী যখন মার্কেটিং এর কথা যখন আসছে, যখন ডিরেক্টলি হচ্ছে অ্যাপ্রোচে গেছে, তখন হচ্ছে যে একটা পোস্টে 50,000 টাকা চাইছে 2020 সালে, একটা পোস্ট করে দিব। হ্যাঁ, হিউজ পরিমাণে এক্সপেন্সিভ, কিন্তু অনেস্টলি বলতে অনেক ভালো কাজ করে যদি আপনি প্রপার পিপলকে চুজ করতে পারেন প্রপার বিজনেসের জন্য। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আলটিমেটলি আমরা মনে হয় না এখানে কেউ ইনফ্লুয়েন্সার আসি, তো সেই ক্ষেত্রে এই কাজ করে লাভ নেই। হ্যাঁ, বসে জাস্ট খাওয়া শুরু করে দেবেন, মানে এক গাদা খাবার সাজায় রাখবেন আর খাবেন, দেখবেন যে ভাইরাল হয়ে গেছে। এখন তো এটাই হইতেছে মানুষ। সবকিছুই আপনার আসলে ব্যাপারটা হচ্ছে, আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে, আমি ওই যে একজন বসে না খাইতে পারবো, ওটা ক্রিয়েটিভিটি না, উনি জাস্ট অসুস্থ একজন পিপল, উনি একটা অসুস্থ পিপল। হ্যাঁ, না কিছু পিপল আছে, লাইক ধরেন যে আপনি হচ্ছে কোনো ক্রাফট তৈরি করতেছেন, হ্যাঁ, অনেক সময় যে অনেক ডেকোরেটিভ জিনিসগুলো তৈরি করতেছেন, এগুলা অনেস্টলি হচ্ছে কি, এগুলা ওনারা এইটাই কথা। দেখেন এই যে ও আসলে অনেক 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 বেশি আন্ডাররেটেড। হ্যাঁ, ওর রেটিং হওয়া উচিত সবার উপরে, কারণ ওর কন্টেন্ট কোয়ালিটি, ওর হচ্ছে স্পিচ, ওর হচ্ছে মানে সবকিছু, ওভারঅল সবকিছু ভালো। হ্যাঁ, এবং যেটা হচ্ছে সেটাই বলতেছে সে, আর বাকিগুলো হচ্ছে যে কি এই রং মং মিশায়ে আপনার মানে ভয়েসই চেঞ্জ হয়ে যায়, মানে কথা বলার স্টাইলই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, মানে টোটালি কৃত্রিম বোঝাই যায়। তো সেই ক্ষেত্রে হ্যাঁ, আপনি কল্পনাও করতে পারবেন না মানুষ আসলে কি দেখে ইউটিউবে। এর আগে একটা, আমি ওটা দেখি না, যদি একটা শুনছিলাম এরকম যে একটা ভিডিও, জাস্ট লাইভ ভিডিও করছে, একজন ঘুমাচ্ছে এবং সে হচ্ছে একজন অটিস্টিক পিপল। হ্যাঁ, অটিস্টিক পিপল সে হচ্ছে যে মানে কথা বলতে পারে না এবং শুনতেও পারে না। ওনার ভিডিওগুলো এরকম যে উনি বসে কাজ করতেছে, জাস্ট লাইভ হইতেছে, উনি বসে কাজ করতেছে, উনি ঘুমাচ্ছে, ওটা লাইভ করতেছে, এবং আপনার হচ্ছে কি হাজার হাজার মানুষ এটা দেখতেছে বসে বসে। দেখো না, আপনারটা দেখবে না মনে হয়। এখন ব্যাপারটা হচ্ছে আচ্ছা আচ্ছা, আমরা একটু ইয়ে করি এখন। তাহলে দেখেন যে ইনফ্লুয়েন্সার মার্কেটিং তাহলে আমি কখন করব? ইনফ্লুয়েন্সার মার্কেটিং স্টার্টিং এর ক্ষেত্রে করা দরকার নাই। যখন আপনার টার্গেট হবে ব্র্যান্ডিং, যখন মোটামুটি আপনার কি অডিয়েন্স আছে কিন্তু আপনি ব্র্যান্ড ভ্যালু বাড়াইতে চাচ্ছেন, দেখেন ব্র্যান্ডিং যখন করা হয় তখন ইনফ্লুয়েন্সারদেরকে হায়ার করলে সব থেকে বেটার। হ্যাঁ, আপনার ব্র্যান্ড ভ্যালুটা অনেক বেশি হচ্ছে, তাড়াতাড়ি বাড়বে, এবং আলটিমেটলি তখন দেখেন যে আমরা ডিরেক্ট মার্কেটিং করতে হবে না। যখন কোনো একজন পিপল জাস্ট আমার কাছে আসবে, আমি একটা ছবি তুলে পোস্ট করবো, এটাই ব্র্যান্ডিং। হ্যাঁ, স্বাভাবিকভাবে কি এইটা যদি করেন তাহলেও দেখা যাবে কি অনেকগুলো পিপল আপনার হচ্ছে ক্যাপাবিলিটি সম্বন্ধে বুঝতে পারতেছে। হ্যাঁ, আপনি একদম আননোন একটা পিপলকে আপনি হায়ার করলেন, যাকে মানে খুব কম মানুষ হয়তো বা ফলো করে, আর একজন খুবই কি আপার লেভেলের একজনকে আপনি নিয়ে আসলেন, স্বাভাবিকভাবে এখানে একটা তফাৎ আছেই, তাই না? একটা অ্যাকসেপ্টেন্সের ব্যাপার আছে এবং অনেক মানুষের কাছে আপনি একবার পৌঁছাতে পারতেছেন। তো সেক্ষেত্রে ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আমরা যখন ব্র্যান্ডিং হবে মেন টার্গেট, প্রোডাক্ট সেলিং এর জন্য আপনি পেইড ক্যাম্পেইনে যান, কিন্তু যখন টার্গেট হবে আপনার ব্র্যান্ডিং করা, তখন আপনি হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং এ যান। স্বাভাবিকভাবে আপনি ইনফ্লুয়েন্সার কোন ইন্ডাস্ট্রি, আপনার ইন্ডাস্ট্রি, এটা ম্যাচ করাবেন ফার্স্টে। এরপরে প্রপার টাইমিং, হ্যাঁ, আপনার কখন আপনি ইনফ্লুয়েন্সারকে দিয়ে আপনি কাজ করাবেন, হ্যাঁ, সেটা আপনাকে দেখতে হবে। দেখেন স্বাভাবিকভাবে আপনার ইনফ্লুয়েন্সারের খারাপ সময়টা যদি ওই হায়ার করা যায় তাহলে তো বিপদ। আমারও খারাপ সময়, আমার মানে আমি জেনে শুনে আমার কি ঘাড়ে আরো প্রবলেম নিয়ে আসতেছে, তাই না? তো সেই ক্ষেত্রে জাস্ট এই জিনিসগুলো, এই দুটা জিনিস মেনটেন করলেই হবে, প্রপার ইনফ্লুয়েন্সার এবং প্রপার টাইমিং, কখন আমি কাজ করবো। তারপরেও তো এক্সপেন্সিভ আছে, সেটা আপনি নেগোশিয়েট করবেনই।
ট্র্যাক করতে পারবেন না বলতে হচ্ছে কি আপনার তো যে কি রেজাল্ট তো প্রোফাইলে আসবেই, হ্যাঁ স্বাভাবিকভাবে। এখন কেপিআইটা কি হবে, আপনার কোনটাতে আপনি পারফরমেন্স ইন্ডিকেটর হিসেবে কাউন্ট করছেন সেটা তো আপনার উপরে। আপনার যদি টার্গেট থাকে যে আমি লাইক বাড়াবো এটার মাধ্যমে, স্বাভাবিকভাবে তাহলে কত লাইক বাড়তেছে সেটা তো আপনি দেখতেই পারবেন। হ্যাঁ, কেপিআইটা আপনি ডিসাইড করবেন যে আমি ওকে হায়ার করলাম, আমার কেপিআই কোনটা, আমার রেজাল্ট কোনটা আমি চাচ্ছি। আমি কি পারফরমেন্স বেটার করতে চাচ্ছি, মানে আমি কি লাইক বেশি চাচ্ছি, নাকি আমি চাচ্ছি মানুষ আমার প্রোডাক্ট কিনুক, কোনটা চাচ্ছি সেটা আমি ডিসাইড করব। সেইটা কতটা অ্যাচিভ হচ্ছে সেটা তখন আমাকে দেখতে হবে। তাহলে ফাইনালি বাকি থাকলো আমাদের হচ্ছে পেইড মার্কেটিং। পেইড মার্কেটিং কোনটা? ফেসবুকে আমাদের সামনে অনেক সময় এই ধরনের পোস্ট আসে যেখানে লেখা থাকে স্পন্সর্ড। অনেক সময় আমরা এই ধরনের পোস্ট পাই যেখানে লেখা থাকে স্পন্সর্ড। স্পন্সর্ড মিন্স হচ্ছে যে আপনার এটা কি ফেসবুককে টাকা দেওয়া হয়েছে। হ্যাঁ, অর্থাৎ আমি একটা পিপল, আমার একটা বিজনেস আছে, আমি কি করেছি ফেসবুককে টাকা দিছি কিছু এবং বলছি যারা ছেলে, যারা ধানমন্ডিতে থাকে, যাদের বয়স 18 থেকে 35 বছর বা কিছু ইন্টারেস্ট ডেমোগ্রাফিক বিহেভিয়ার দিছে, এই ইন্টারেস্ট ডেমোগ্রাফিক বিহেভিয়ার যাদের আছে, যাদের সাথে ম্যাচ করতেছে, তাদেরকে ফেসবুক এই পোস্টটা দেখাচ্ছে। তো এটা হচ্ছে টোটাল কি পেইড মার্কেটিং। স্বাভাবিকভাবে আপনার যেহেতু ইনফ্লুয়েন্সার মার্কেটিং অনেক বেশি হচ্ছে আপনার এক্সপেন্সিভ, আর এর পাশাপাশি হচ্ছে যে আপনার অর্গানিক মার্কেটিং ভালো কাজ করে না, তো সেক্ষেত্রে আমাদেরকে আলটিমেটলি এই ইনফ্লুয়েন্সার পেইড মার্কেটিং এর দিকে যেতে হবে একটা। তো যেটা বলছিলাম যে যেহেতু অর্গানিক মার্কেটিং ভালো আপনার হচ্ছে যে কাজ করে না আগের তুলনায়, প্রপারলি করতে পারলে এখনো আছে, তবে আপনি করবেন কিনা আপনার উপর, একটু পরে বোঝাচ্ছি সেটা। আর আপনার হচ্ছে যে কি ইনফ্লুয়েন্সার মার্কেটিং টু মাচ এক্সপেন্সিভ, তো সেক্ষেত্রে বাকি থাকলো স্পন্সর্ড বা পেইড ক্যাম্পেইন। তো আমরা আসলে এই কোর্স মডেলে পেইড ক্যাম্পেইনটাই আসলে ফোকাসে রাখতেছি, কারণ এটাই হচ্ছে আমাদের একমাত্র এখন হচ্ছে কি সম্বল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিভাবে প্রপারলি মার্কেটিং করলে আমরা ভালো পারফরমেন্স আনতে পারবো সেটা আসলে আমরা দেখার চেষ্টা করবো এই কোর্সের টোটাল টপিকগুলো। এখন ফেসবুকে যেহেতু মার্কেটিং করবো, তো ফেসবুকের সম্বন্ধে তো আমাদের জানা থাকতে হবে। তো কিছু কিছু ইনফরমেশন আমরা একটু নেওয়ার চেষ্টা করি। তো দেখেন ফেসবুকের মান্থলি অ্যাক্টিভ ইউজারের সংখ্যা আছে কতগুলা, আপনার 2023 ডিসেম্বর পর্যন্ত ছিল 3.07 বিলিয়ন, এবং এটা 3% হারে প্রতি বছর বাড়তেছে। হ্যাঁ, এবং ডিসেম্বর 2023 অনুযায়ী ডেইলি অ্যাক্টিভ ইউজারের সংখ্যা ছিল 2.11 বিলিয়ন। 2.11 বিলিয়ন পিপল যারা প্রতিদিন ফেসবুকে যায়, এবং সেক্ষেত্রে এটা আসলে বাড়তেছে আপনার 6% হারে ওভার দ্য ইয়ার। এবং এটা আমার ডাটা না, দেখেন investor.facebook.com বা fb.com, এখান থেকে পাওয়া ডাটা। আপনারা এখানে যে এটা ক্রস চেক করতে পারেন, এখন একটু বেটার পাবেন হয়তো বা। হ্যাঁ, গত বছর ডিসেম্বরের ডাটা। তো এরপরে দ্য কিং অফ সোশ্যাল মিডিয়া ফেসবুক। ফেসবুকে বলা হয় সোশ্যাল মিডিয়ার কিং। কেন বলা হয়? দেখেন ফেসবুকের হাতে রয়েছে এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যতগুলো আছে তার ভেতরে 61.21% মার্কেট শেয়ার। অর্থাৎ লিঙ্কডইন, টুইটার এগুলো তো আরো অনেক পপুলার আছে, কিন্তু তারাও ধারের কাছে নাই। সবার একত্রিত হয়েও ফেসবুকের থেকে কম। তো সেক্ষেত্রে দেখেন স্বাভাবিকভাবে কি আমার উচিত হবে ফেসবুকে প্রপারলি মার্কেটিং করা, তাই না? যেহেতু ফেসবুকে বেশি অডিয়েন্স আমার পাচ্ছি। এরপরে ফেসবুক অ্যাডভার্টাইজিং রেভিনিউ ইন 2023 সালে ফেসবুক অ্যাডভার্টাইজিং থেকে রেভিনিউ জেনারেট করছে $131.94 বিলিয়ন। স্বাভাবিকভাবে হচ্ছে আপনার বুঝতে পারতেছেন তাহলে কি পরিমাণে আপনার $131.94 বিলিয়ন অ্যাড থেকে রেভিনিউ জেনারেট করছে, শুধুমাত্র অ্যাড এর মাধ্যমে রেভিনিউ জেনারেট করছে। এছাড়া তো কি যে এখন হচ্ছে মেটা ভেরিফাইড অমুক তমক কত কিছু আরো আছে। এই মাসে এই বছরে সব থেকে বেশি যাবে কনফার্ম, কারণ অ্যাডের কস্টিং যা বাড়ছে এখন আগের তুলনায় অনেক বেড়ে গেছে। অর্গানিক কাজই হয় না, সবাই পেইডে যাবে। তো দেখেন 2023 সালে ছিল এটা, 22 সালে এখন কত ছিল? $113.64 বিলিয়ন, এবং তার আগে দেখেন যে ছিল আপনার $114.93 বিলিয়ন। হ্যাঁ, তো এটা ডে বাই ডে আরো বাড়বে, এটা স্বাভাবিক ব্যাপার, সামনে দেখবেন যে আরো আসতে। এরপর বিজনেসেস ইউজ ফেসবুক টুলস। ফেসবুকের বিভিন্ন টুলস দেয়া আছে, অ্যাড ম্যানেজার, বিজনেস ম্যানেজার, এরপর মেটা বিজনেস স্যুট, এই সকল টুলস গুলো ব্যবহার করছে 200 মিলিয়নের উপরে বিজনেস। তাহলে দেখেন স্বাভাবিকভাবে তারা যেহেতু বেনিফিটেড হচ্ছে, তাহলে আমরাও কি বেনিফিটেড হব অবশ্যই, তাহলে আমরা এই সকল টুলস গুলো ব্যবহার করবো। ইউজার্স অন ইউনাইটেড স্টেট। ফেসবুক ইউজার্স অন ইউনাইটেড স্টেট, ফেসবুকে যত ইউজার আছে তার হচ্ছে দেখেন মানে যত ইন্টারনেট ইউজার আছে তার 71.43% ইউজার হচ্ছে আপনার ফেসবুক ইউজ করে। অর্থাৎ শতকরা 100 জনের 71.43 জন পিপল ফেসবুক রেগুলারলি ব্যবহার করে, হ্যাঁ, যারা ইউনাইটেড স্টেটে থাকে।
এবং সেক্ষেত্রে দেখেন যে আলটিমেটলি এটা হচ্ছে আপনার 2027 সাল পর্যন্ত এটা হচ্ছে 75% পর্যন্ত বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শুধু মানে ইউএসএ না, ম্যাক্সিমাম জায়গায় টুইটারে আপডেট আছে, কিন্তু রেগুলারলি ফেসবুক আর ইউজ করে, তাই বলতেছে টুইটার বেশি পপুলার সকল জায়গাতে। এবং টুইটার গুলো আসলে হচ্ছে সেলিব্রিটি পিপল গুলো বেশি পছন্দ করে, হ্যাঁ, যারা হচ্ছে যে সেলিব্রিটি হয় তারা ওখানে কাজ করে। এরপরে ফেসবুক ইউজার্স ইউজ ফেসবুক অ্যাপ। দেখেন একটা সময় ছিল ফেসবুকে আমরা যখন ভিজিট করতাম, পিসি থেকে ভিজিট করলে অনেক ভালো আমরা ইউজ করতে পারতাম, মোবাইল থেকে ভালো ইউজ করা যেত না। m.facebook.com আসলো 2011 সালে 12 সালের দিকে। তখন কি হলো, ভিজিট করা যায়, অনলাইনে কজন আসলে দেখা যায় না। তারপরে অনলাইনে দেখা যাওয়ার সিস্টেম আসলো, কিন্তু ক্লিক করলে রিলোড নেয়, মেসেজ দিলে রিলোড নেয়, মেসেজ আসলে আবার রিলোডে দেখতে হয় মেসেজ আসছে কিনা। পরবর্তীতে আস্তে আস্তে মোবাইল অ্যাপ আসলে এখন কিন্তু কি মোবাইল অ্যাপ থেকে সব থেকে আমরা বেশি কমফোর্ট ফিল করি ফেসবুকে যাওয়ার জন্য। এখন শতকরা আপনার দেখা যায় কি ওই 1.7% পিপল হচ্ছে কি করে ডেস্কটপ থেকে যায়। কেন যায় তারা? স্বাভাবিকভাবে বিজনেস পারপাসে হয়তো যেতে পারে। যখন আমি পেজ ম্যানেজ করব তখন আমার মোবাইলের থেকে পিসি থেকে অনেক বেশি ভালো কাজ করা যায়। তো সেই ক্ষেত্রে এই ডাটাটাতে আমরা কি কাজ করবো বলেন তো? এই যে দেখলাম এত পার্সেন্ট পিপল মোবাইল থেকে ব্যবহার করে, কেন দেখলাম, দেখে লাভটা কি? আমরা যখন আমরা যখন অ্যাড টার্গেটিং করব, স্বাভাবিকভাবে তখন কি করতে হবে, আমরা এই পিপলদেরকে টার্গেট করব যারা আসলে কোথা থেকে আসছে, মোবাইল থেকে আসছে। এরপর দেখেন ইউজার্স ইউজ ফেসবুক অ্যাপ। ফেসবুকের যে অ্যাপটা আছে, আমরা অ্যাভারেজ পার ডে দেখা গেছে ওয়ার্ল্ড ওয়াইড 30.8 মিনিট সবাই ব্যবহার করি। হ্যাঁ, 30.8 মিনিট পার ডে আমরা ফেসবুকে থাকি। এখন আপনারা একটা কাজ করেন, আপনার মোবাইলটা ওপেন করে ফেসবুকে যান। ফেসবুক না, এটা তো অ্যাভারেজ ডাটা। ফেসবুকে যদি যান, দেখেন সেটিংস এন্ড প্রাইভেসিতে গেলে ইওর টাইম অন ফেসবুক আছে। টাইম অন ফেসবুকে গেলে আমি যদি বলি সি ইওর টাইমে ক্লিক করলে আমার হচ্ছে অ্যাভারেজ দিস উইক হচ্ছে আমার 3 ঘন্টা 20 মিনিট, অ্যাভারেজ লাস্ট উইক হচ্ছে 38 মিনিট দেখাচ্ছে। হ্যাঁ, এবং আমি নাইট টাইমে অর্থাৎ আপনার হচ্ছে কি রাতের বেলা ফেসবুক ইউজ করছি রাত 10টার পরে, 10টা থেকে সকাল 6টা পর্যন্ত 31 মিনিট অ্যাভারেজ। ডে টাইমে হচ্ছে আমার অ্যাভারেজ 2 ঘন্টা 49 মিনিট। আর অ্যাভারেজ পার দিস উইক এই সপ্তাহে আমি এখন পর্যন্ত ফেসবুকে ভিজিট করছি 221 বার। সেটিংসে যাওয়ার পরে দেখা যায় ইওর টাইম অন ফেসবুক আছে, ওখানে ক্লিক করেন, তারপরে সি ইওর টাইম। গত সপ্তাহে আমি 51 বার অ্যাভারেজ নাকি ইউজ করছি, মানে ফেসবুকে আসছিলাম। যাই হোক, এটা মনে হয় একটু কমই দেখাচ্ছে, আরো মনে হয় বাড়তে পারে। এবং দেখেন এটা শুধু তো ফেসবুকের ডাটা। আপনাদের ফোনের যে ডিজিটাল ওয়েলবিং আছে, সেটিংস সেন্টারে যান, যে ডিজিটাল ওয়েলবিং লেখা সার্চ করেন, দেখেন ওখানেও একটা সিস্টেম আসবে। সেই ক্ষেত্রে কোন অ্যাপ কতক্ষণ আপনি ইউজ করছেন সেটা সেখানে দেখা যাবে। এবং সেই ক্ষেত্রে দেখেন যে কি আপনার ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এগুলো যদি কাউন্ট করেন, দেখা যাবে গেছে অবস্থা খারাপ আছে। তো সেই ক্ষেত্রে হিউজ পরিমাণে টাইম যেহেতু আমরা ফেসবুকে দেই, তাহলে কি আমার জন্য হিউজ বড় একটা অপরচুনিটিও কিন্তু এখানে ক্রিয়েট হইতে পারে, প্রপারলি আমরা মার্কেটিং করতে পারলাম। মার্কেটার লাভ ইউজিং ফেসবুক। যারা মার্কেটিং করে ফেসবুকে মার্কেটিং করে, শতকরা হিসাবে 89% পিপল ফেসবুকে মার্কেটিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। কেন স্বাচ্ছন্দ্য বোধ করে? কারণ খুবই কম খরচে অনেক ভালো পারফরমেন্স নিয়ে আসা যায়। খরচ কম, যদিও এখন আগে থেকে বাড়ছে, পারফরমেন্স ভালো অন্য প্ল্যাটফর্মের তুলনায়। ডিসকাভারি ভায়া ফেসবুক, প্রোডাক্ট ডিসকাভারি ভায়া ফেসবুকে। এখন একটা সময় ছিল যখন আমরা কি করতাম, প্রোডাক্ট মানে কি ধরেন যে ঈদের সময় আমরা কোনো ক্লোথিং আইটেম কিনতে গেলে আগে কি করতাম, বিভিন্ন দোকানে ভিজিট করতাম, এক দোকান ঘুরে ঘুরে যেটা ভালো লাগতো সেটা কিনে চলে আসতাম। এখন কি করি, এখনো আপনার পেজে ভিজিট করি, আগে পেজে ভিজিট করে অনলাইনে শপিং করে তো করি, না হলে কি করি, ছবিটা সুন্দর করে ডাউনলোড করে দোকানে যা দেখাইটা দেন, তাই না? ব্যাপারটা এরকম হয়। তাহলে দেখেন যেটা দেখা যাচ্ছে এখন শতকরা হিসাবে আপনার 74% পিপল এই যে ব্র্যান্ডের প্রোডাক্ট দেখার জন্য ফেসবুকের মাধ্যমে ব্র্যান্ডের সাথে কানেক্ট হওয়ার ট্রাই করে, যেখানে আপনার 41% পিপল যায় ব্র্যান্ডের ওয়েবসাইটে, অর্থাৎ ব্র্যান্ডের তো ওয়েবসাইটও থাকবে, ওয়েবসাইটে যাচ্ছে 41% পিপল, আর ফেসবুক পেজে যাচ্ছে 74% পিপল। তারা দেখেন হিউজ পরিমাণে কিন্তু এখানে বেশি আমরা বেনিফিটেড হব যদি আমার পেজ যদি থাকে। হ্যাঁ, আরে ফাইন, $9 যোগ হয়েছে আমার অ্যাকাউন্টে। এরপরে এখন আমরা একটু সামারি করতেছি কেন আসলে ফেসবুকে মার্কেটিং করব। তো দেখেন এখানে বলা হচ্ছে ওভার 1.98 বিলিয়ন ডেইলি অ্যাক্টিভ ইউজার আছে, 40 মিলিয়ন স্মল বিজনেস পেজেস আছে। ফেসবুক মানে নর্মালি ফেসবুকে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে, সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে যে প্রোডাক্ট সেলিং গুলা হয়,
এর ভেতরে 85% প্লাস ডমিনেট করতেছে হচ্ছে ফেসবুক নিজে, অর্থাৎ 100টা প্রোডাক্ট সেল হলে 85টা প্রোডাক্ট সেল হয় হচ্ছে ফেসবুকের থ্রুতে, আর বাকি 15% অন্যান্য প্ল্যাটফর্মের থ্রুতে। তাহলে আমার তাহলে ফেসবুকে অবশ্যই আসতে হবে। অন্যান্য প্ল্যাটফর্ম বলতে সোশ্যাল প্ল্যাটফর্ম হইতেই পারে, লিঙ্কডইন তো আমি বলতেছি না, এখন এখানে ইনস্টাগ্রাম আছে, ফেসবুক আর ইনস্টাগ্রাম টোটাল প্ল্যাটফর্ম তো আলাদা, একই মালিকের কিন্তু প্ল্যাটফর্ম তো আলাদা। টিকটক আছে, টিকটকের কথা যদি ভাবেন, টিকটকে প্রোডাক্ট সেল হয়, হ্যাঁ স্বাভাবিকভাবে কি 85% হচ্ছে ফেসবুকের থ্রুতে হয়। এটা তো এখন করতেছে সবাই, হাইলাইট, ফলোয়ার। হাইলাইট দেওয়া মানে হচ্ছে যে আপনার, আমি বলতেছি এটা স্বাভাবিকভাবে ফলোয়ার দিলে ফলোয়ার্স গুলোর কাছে যাবে, হাইলাইটস দিলে ফেসবুক মানে ওটা জাস্ট একটা মানে কাইন্ড অফ হ্যাশট্যাগ এখন দিতেছে, কাইন্ড অফ হ্যাশট্যাগ না, ওটা @, দিয়ে দেয় কিন্তু। হ্যাঁ, তো কি হইতেছে যে আপনার ফেসবুকে অ্যালগরিদমকে বুঝাইতেছে যে এটা হচ্ছে হাইলাইট, আমার যত পোস্ট আছে তার ভিতরে এটা হচ্ছে সবথেকে বেস্ট পোস্ট। হ্যাঁ, তো ফেসবুক তখন কি করতেছে, ওই বিভিন্ন পিপলের কাছে পৌঁছাইতেছে। স্বাভাবিকভাবে এক এক সময় এক একটা ট্রেন্ড চলে, এটা একটা ট্রেন্ড, এটা পজিটিভ নেগেটিভ না, এটা ট্রেন্ড চলতেছে এখন। এই ট্রেন্ড দেখবেন যে নাই হয়ে গেছে দুদিন পরে। আচ্ছা, এরপরে হাইয়েস্ট কনভার্সন রেট, এখানে কনভার্সন রেটটা অনেক ভালো, অর্থাৎ আমি 10 জনের কাছে গেলে হয়তো 2টা প্রোডাক্ট খুব সহজে বিক্রি করতে পারবো, অন্য প্ল্যাটফর্মের তুলনায় ইজিলি কনভার্ট করা যায় এখান থেকে। চিপেস্ট প্ল্যাটফর্ম ফর ম্যাক্সিমাম ভিজিবিলিটি, কম খরচে অনেক বেশি ভিজিবিলিটি আনা সম্ভব। অ্যাডভার্টাইজিং ইন্টেলিজেন্স, অডিয়েন্স ইনসাইটস নামে আমাদের একটা টুলস আছে, যে টুলস এর মাধ্যমে আমরা আইডেন্টিফাই করতে পারবো আমার টার্গেট অডিয়েন্স বা পটেনশিয়াল অডিয়েন্স কারা। এরপরে স্পাই অন কম্পিটিটর, আমি আমার কম্পিটিটরদেরকে কি করতে পারবো, স্পাই করতে পারবো, যে সে কি অ্যাড রান করছে, অ্যাডের পিকচার কি দিয়েছে, টেক্সট কি দিয়েছে, কোন কোন প্ল্যাটফর্মে অ্যাডটা রান করছে, মোটামুটি এই সকল জিনিসগুলো দেখা যাবে। কিন্তু কার কাছে পাঠাচ্ছে, ইন্টারেস্ট, ডেমোগ্রাফিক, বিহেভিয়ারে কাকে রাখছে, তার হচ্ছে যে বাজেট কত ডলার, এইগুলো দেখা যাবে না। হ্যাঁ, মিনিমাম কিছু ইনফরমেশন সেখানে আমাকে দেখাবে। এরপরে রিমার্কেটিং করা সম্ভব। রিমার্কেটিং কেন দরকার পড়বে বা কেন করবো আমরা, দেখেন রিমার্কেটিং জিনিসটাকে আগে একটু বুঝি। স্বাভাবিকভাবে আমি একটা অ্যাড একজনের কাছে পাঠাইলাম, পাঠানোর পরে সে কি করলো, আপনার একজনের কাছে, দুজনের কাছে পাঠাইলাম, একটা অ্যাড আমি দুজনের কাছে পাঠাইলাম, পাঠানোর পরে একজন হচ্ছে আপনার দেখলো, দেখে চলে গেল, আর একজন কি করলো, ওই অ্যাডে ক্লিক করে সেখানে একটা কমেন্ট করলো। এখানে ইন্টারেস্টেড বেশি কে, যে কমেন্ট করেছে। এখন এই যে কমেন্ট করছে, এখন কমেন্ট করা মানে কি সে প্রোডাক্টটা পারচেজ করছে, নাও হতে পারে। হ্যাঁ, অথবা আমার একটা ওয়েবসাইটের ইউআরএল দিয়েছিলাম, যেখানে সে ক্লিক করে ওয়েবসাইটে ভিজিট করেছে, ভিজিট করা মানে কি প্রোডাক্টটা পারচেজ করছে, নাও হতে পারে। তাহলে আমরা কি করব, তাদের কাছে আমার অ্যাডটা আবার পাঠাবো। সেই ক্ষেত্রে হয়তো বা কি আপনার সেকেন্ড টাইম বা থার্ড টাইম তার হচ্ছে কি, তার যেহেতু একটু ইন্টারেস্ট বেশি আছে, আমি হয়তো বা 2-1 বার তার কাছে গেলে সে কিনেও ফেলতে পারে। তো সেক্ষেত্রে এটাকে বলা হয় হচ্ছে কি রিমার্কেটিং। হ্যাঁ, তো রিমার্কেটিং করবো রিটার্গেটিং এর মাধ্যমে, রিটার্গেটিং করে আমরা রিমার্কেটিং করবো। ইনক্রিজ ওয়েব ট্রাফিক ফাস্ট, ওয়েবসাইটের ট্রাফিক খুব দ্রুত বাড়াতে হেল্প করে। টার্ন ভিজিটর ইনটু লিডস দেন কাস্টমার, হ্যাঁ এন্ড কাস্টমার। ফেসবুক পেজ থেকে একটা অ্যাড পাইছিলেন না, যেই অ্যাডে একটা বাটন ছিল সাইন আপ। এই যে দেখেন একটা অ্যাড আমি পাঠাইছি আপনাদের কাছে, যেখানে লেখা আছে কি সাইন আপ, সাইন আপ লেখা আছে। এখন সাইন আপ লেখা দেখলেন, এই পর্যন্ত আপনি হচ্ছে কি ভিজিটর। আপনি যখন এই সাইন আপ বাটনে ক্লিক করে আপনার নাম, ঠিকানা সবকিছু দিলেন, তখন হলেন কি সেটা লিডস। অর্থাৎ কি লিড মানে হচ্ছে আমার টার্গেট বা পটেনশিয়াল অডিয়েন্সের ডাটা। ঠিক আছে, দেন কি করছে আমরা, দেন আপনারা বলছে সেমিনারে জয়েন করেন, সেমিনারে জয়েন করছেন, তারপর গুগল বুঝাইছে, ভর্তি হয়ে গেছেন, আর কাস্টমারে রূপান্তর হয়ে গেছেন। দেখেন তাহলে কি, এই যে আমি একটা ভিজিটরকে প্রথমে লিডে রূপান্তর করতেছি, তারপরে তার সাথে আমরা কমিউনিকেশন বিল্ড আপ করতেছি, তাকে অপরচুনিটি দেখাইতেছি, তাকে হচ্ছে যে পরবর্তীতে যখন আমরা কোর্স এনরোল করাইলাম, তখন সে কি হলো, আমার কাস্টমার হয়ে গেল। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা এইটা করতে পারবো। এরপরে কল টু অ্যাকশন বাটন ফ্যাসিলিটি আছে, আমরা ওই যে সেন্ড মেসেজ, কন্টাক্ট আস, এরকম লার্ন মোর, এরকম যে বাটনগুলো দিতে পারবো, সেগুলো আসলে অনেক প্ল্যাটফর্মে দেওয়া যায় না। আর লাস্টলি অপরচুনিটি ফর দ্য আর্ট অফ এঙ্গেজিং কন্টেন্ট, আপনার একটা কন্টেন্টকে এঙ্গেজিং করে তোলার জন্য এখানে বেশ কিছু টুলস এর হেল্প নিতে পারবেন আপনি। টুলস দেওয়া আছে, সেই সকল টুলসগুলো আমরা কাজে লাগাতে পারবো। আচ্ছা, হ্যাঁ, কাস্টম টার্গেট অডিয়েন্স। দেখেন আমি একটা অ্যাড, নিজেরা কথা বললেন না, আমরা একটা অ্যাড রান করলাম, এই অ্যাডটা আমি আপনার হচ্ছে যে ধরেন যে 100 জন পিপলের কাছে পাঠাবো আমি, বা আমার টার্গেট হচ্ছে 100 জন পিপল দেখুক। হ্যাঁ, কিন্তু আমি প্রোডাক্ট সেল করতে যাচ্ছি, আমার টার্গেট কিন্তু মেন প্রোডাক্ট সেল করা। কিন্তু অ্যাডটা রান করার পরে 100 জনের কাছে গেল, যাওয়ার পরে সেখান থেকে 10 জন প্রোডাক্ট পারচেস করলো। ঠিক আছে, আর আরেকটা অ্যাড আমি রান করলাম, যেখানে একটা 20 জন পিপলের কাছে গেল, সেখান থেকে 5টা প্রোডাক্ট সেল হলো। কোনটা বেটার?
লজিক দেখান। 100 জন থেকে 10 জন আর 20 জন থেকে 5 জন, কোনটা ভালো? স্বাভাবিকভাবে দেখেন, আমি যদি 100 জনের কাছে যাই আমার খরচ বাড়বে, তাই না? তাহলে আমার র্যান্ডম পিপলের কাছে যে কিন্তু লাভ নাই, যে আমার প্রোডাক্ট বা সার্ভিসটা কিনতে পারে তার কাছে যেতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে আমার দেখেন কি, আমার অডিয়েন্সটাকে কাস্টমাইজ করে ফেলতে হবে, টার্গেট অডিয়েন্সের কাছে আমাকে যেতে হবে। অনেক পিপলের কাছে যে খরচ বাড়ায় আমার শুধু শুধু হচ্ছে কি দরকার নাই, আমি স্পেসিফিক পিপলের কাছে যাব, তারা আমার প্রোডাক্টটা কিনলেই হলো। ঠিক আছে, তো এটাকে আমরা বলছি কাস্টম টার্গেট অডিয়েন্স। এবার ক্রিয়েট এঙ্গেজিং ফেসবুক কন্টেন্ট। ফেসবুকে একটা কন্টেন্টকে যখন আপনি এঙ্গেজিং কন্টেন্ট তৈরি মানে হিসেবে ধরবেন, তখন আসলে কি কি জিনিস মাথায় রাখতে হবে। টেক্সট সাইজ ম্যাক্সিমাম হইতে পারবে, প্রাইমারি টেক্সট যেটা উপরে থাকে 849 ক্যারেক্টার। কেন আমি জানি না, এটাই পাওয়া যায় না, এটা সার্চ করলে এরকম একটা রেজাল্ট আসে আর কি। হ্যাঁ, তো আপনার 800, এটার কোনো কোশ্চেন আসবে না। ম্যাক্সিমাম 849 ক্যারেক্টারের ভিতরে আমরা রাখার চেষ্টা করব আমাদের প্রাইমারি টেক্সটটা। তবে মাথায় রাখবেন, প্রাইমারি টেক্সটের ভিতরে আপনার মেন টার্গেটটা যেন প্রথমেই থেকে যায়, প্রথম লাইনে যেন থেকে থাকে। লাইক 20% ডিসকাউন্ট আপনি দিবেন, অনেক লেখালেখি লিখে একদম লাস্টে লেখা রাখেন 20% ডিসকাউন্ট, এটা কেউ দেখবে না। কারণ 2 লাইনের পরে শো মোরের একটা বাটন চলে আসবে, তাই না? তো ওই শো মোরের বাটনের আগে আমার মেন টার্গেটটা কি সেটা আমাকে রাখতে হবে। টেক্সটের কথা বলছি, পিকচার তো থাকবে স্বাভাবিক ব্যাপার, হ্যাঁ, কিন্তু টেক্সটের ক্ষেত্রে এটা আমরা অবশ্যই মেক শিওর করবো, মানে আমার টার্গেটটা কি সেটা আমি ওখানে দিব। হ্যাঁ, এবার কিপ হেডলাইন শর্ট, 80 ক্যারেক্টার লেস। আমরা যখন একটা অ্যাড রান করি, উপরে যে টেক্সটটা দেওয়া যায় সেটাকে বলা হয় প্রাইমারি টেক্সট, দেন পিকচার, আর নিচে যে টেক্সটটা থাকে সেটাকে বলা হয় হেডলাইন। হেডলাইনের ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে 80 ক্যারেক্টার আপনাকে লিখতেও দিবে না। যদি অপশন পান লেখার, সেই ক্ষেত্রে আপনার চেষ্টা করতে হবে 80 ক্যারেক্টার না লিখে একটু কম লেখার। ন্যাচারাল এন্ড ফান পোস্ট করতে হবে। এখন ফান পোস্ট করে বাংলাদেশের একটা পেজ, বলেন কোন পেজ? পিৎজাবার্গ। পিৎজাবার্গ হচ্ছে কি অনেক ফানি পোস্ট করে, লেম ফানি পোস্ট করে, এবং দেখেন ওদের টার্গেট কিন্তু ওরা অ্যাচিভ করতেছে। এবং আমি এটাই বলতেছিলাম যে আপনি যদি অর্গানিক মার্কেটিং করেন, প্রপারলি করতে পারলে পারফরমেন্স এখনো বেটার আনা সম্ভব। এর একটা উদাহরণ হচ্ছে পিৎজাবার্গ। এখন কথা হচ্ছে আমি কি এটা করব কিনা, এটা কমপ্লিটলি আপনার ব্র্যান্ডিং এর সাথে কি এটা যাবে না। এটা ব্র্যান্ডিং যদি করতে চান তাহলে এটা সম্ভব না। এখন কথা বলতে পারেন যে আপনারা পিৎজাবার্গ তো ভালো একটা ব্র্যান্ড, হ্যাঁ, সালমান মুকাদ্দেম মার্কেটিং করে, ওটা টোটাল দায়িত্ব হচ্ছে সালমান মুকাদ্দেম পালন করে, মার্কেটিং সালমান মুকাদ্দেম করে ওটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আমি এটা বললাম যে পিৎজাবার্গের মতো পোস্ট আপনি যদি ব্র্যান্ডিং করতে চান, ম্যাচিউর একটা ব্র্যান্ডিং এর যদি আপনি নিজেকে দেখতে চান, তাহলে এটা তাহলে একদমই সাথে যাবে না। দেখেন, আপনি বলতেন কি পিৎজাবার্গ তো অবশ্যই একটা ভালো ব্র্যান্ড, হ্যাঁ, তাহলে আপনি কেন তাহলে এটা বলছেন? হ্যাঁ, পিৎজাবার্গ অবভিয়াসলি ভালো ব্র্যান্ড, কিন্তু পিৎজাবার্গের টার্গেট অডিয়েন্স কারা? পিৎজাবার্গের টার্গেট অডিয়েন্স হচ্ছে টিনেজার পিপল বা স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্টরা। ওই পোস্ট দেখে তারাই হাহা দেয়, আর সিরিয়ার কোনো পিপল হাহা দেয় না। হ্যাঁ, এখন আপনি যদি শেরাটনে এরকম একটা পোস্ট করেন, সেটা কি মানাবে দেখতে? একদমই না। শেরাটনের পোস্ট থেকে যদি আপনি এরকম একটা পোস্ট করেন পেজ থেকে, তাহলে এটা একদমই যাবে না। তো স্বাভাবিকভাবে ব্র্যান্ড ভ্যালুটা এখানে অবশ্যই মাথায় রাখতে হবে। আমি কে, আমি কি করতেছি, হ্যাঁ, আমি কে, আমি কি করতেছি, এটা হচ্ছে অবশ্যই হচ্ছে আপনার মাথায় রাখতে। আমার দাদা একটা কথা বলতো, হ্যাঁ, উনি মারা গেছে অনেকদিন আগে, আল্লাহ ওনাকে জানা নসিব করুক। তো ব্যাপারটা হয়েছে যে বলতো যে খাবার খাইতে হয় নিজের রুচিতে, আর পোশাক পরতে হয় অন্যের রুচিতে। হ্যাঁ, কারণ আপনি এমন কোনো ক্লোথিং পরতেছেন যেটা আপনাকে সবাই নোটিস করবে। হ্যাঁ, স্বাভাবিকভাবে নিচের ওখানে অবশ্যই ইনপুট দেওয়ার জায়গা আছে, কিন্তু আপনি কে, আপনি আপনার অ্যাক্টিভিটিস কোন ধরনের সেটা বুঝে আপনাকে কিন্তু এই জিনিসগুলা মেনটেন করা উচিত। কিন্তু অন্যের রুচিতে খাবার খেলে কখনো টেস্ট লাগবে না, কখনো টেস্ট লাগবে না, আপনার শরীরও খারাপ হতে পারে অতৃপ্তি নিয়ে খাইলে। তো ব্যাপারটা হচ্ছে যে আপনি যখন ব্র্যান্ডিং করতে যাচ্ছেন, আপনি কে আপনাকে মাথায় রাখতে হবে। র্যান্ডম পোস্ট করলে সেটা আসলে ব্র্যান্ডিং এর সাথে যায় না। পিৎজাবার্গের মতো পোস্ট যে হচ্ছে যে গার্লফ্রেন্ড আছে 20% ডিসকাউন্ট, এই পোস্ট শেরাটন থেকে দিলে ওটা আসলে দেখতেই খারাপ দেখাবে। এবং ওদের কিন্তু টার্গেট অডিয়েন্স আর পিৎজাবার্গের টার্গেট অডিয়েন্স কিন্তু সেম না। হ্যাঁ, খাবার দুই জায়গারই মজা। এখন বলতে পারেন খাবার তো অনেক ভালো, লাস্ট একটা ক্লাসে বলছে খাবার তো অনেক মজা। হ্যাঁ, খাবার অবভিয়াসলি ভালো। খাবার আপনি যদি একদম রোড সাইডে একটা আপনি ইয়ে থেকে খান, পিৎজা খান, ওখান থেকে অনেক সময় অনেক বেটার, অনেক মজার পিৎজা পাওয়া যায়। হ্যাঁ, এমন গরম দিবে যে আপনি খাই ধরতেও পারবেন না, 2 মিনিট আপনি বসে থাকা লাগবে, জাস্ট দেখবেন, খাইতেও পারবেন না, এত গরম থাকবে, কারণ আপনার সামনে ওভেন থেকে বের করে আপনারা দিতেছেন। তো সেই ক্ষেত্রে খাবার মজা সেটা আলাদা কথা, কিন্তু আপনি কে এটা অবশ্যই ম্যাটার করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে ফান পোস্ট করতে পারবো, কিন্তু এইরকম ফান পোস্ট মানে এই লেভেলের ফান পোস্ট সবার সাথে যাবে না। আর একটা জিনিস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ইমোজি ব্যবহার করা। ব্র্যান্ডিং এর সাথে ইমোজিও যায় না।
খেয়াল করে দেখবেন যত ওয়েল নোন রেপুটেড ব্র্যান্ড ওই ফায়ারের মানে আগুন ধরে রয়েছে কেউ দেয় না। হ্যাঁ, ব্র্যান্ডিং এর সাথে ইমোজিও আপনার মানে খুব একটা ভালো কাজ করে। অবভিয়াসলি আমার টার্গেট অডিয়েন্স কারা? হ্যাঁ, দেখেন বাংলাদেশে অনেক রেস্টুরেন্ট আছে যারা আপনার এই টিনেজার পিপলদেরকে টার্গেট অডিয়েন্স রাখছে। হ্যাঁ, বা আমরা যে কি 18 থেকে 35 বছর পর্যন্ত পিপল যারা, পিৎজা বার্গার অডিয়েন্স এবং তার অডিয়েন্স সেম, কিন্তু টাইপস অফ অডিয়েন্স এখানে একটা ব্যাপার ম্যাটার করে। দেখেন অবভিয়াসলি দেখেন আমি এটাই তো না, আমি ওটার কথা বাদাম। দেখেন পিৎজা বার্গ আর হচ্ছে পিৎজা হাট, দুইটার কি পিৎজাই সেল করে তারা, দুজনের পোস্টের ডিফারেন্সটা দেখেন। হ্যাঁ, দুজনের পোস্টের ডিফারেন্সটা দেখেন। আর আপনার এই জাঙ্ক ফুড গুলো কিন্তু কি আলটিমেটলি আমাদের ওই একই এজ লিমিটের পিপলই বেশি যায়। পিৎজা হাটেও যে এজের পিপল যায় ওখানেও সেম এজের পিপল যায়, কিন্তু আপনার এখানে কিন্তু ব্র্যান্ড ম্যাটার করে, রাইট? স্বাভাবিকভাবে আপনার হচ্ছে পিৎজা বার্গ যদি বলেন সেক্ষেত্রে পিৎজা বার্গের পিৎজাও মজা, অনেক সময় সামটাইমস আমার কাছে মনে হয় পিৎজা হাটের থেকে পিৎজা বার্গের পিৎজা মজা। হ্যাঁ, সামটাইমস। হ্যাঁ, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে মজা মনে হবে। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে দেখেন যে আপনার এটাও হতে পারে, এটা এখন টেস্টটা এক একজনের কাছে এক এক রকম, তাই না? যে পরিমাণে ক্রাউড লাগে থাকে পিৎজা বার্গে আল্লাহ। এখন কথা হইতেছে যে আপনার দেখেন স্বাভাবিকভাবে যদি এই যে 7 মসজিদের কথা যদি বলি, একই বিল্ডিং এর মানে 3 তলার মধ্যে পিৎজা হাট, 4 তলা হচ্ছে পিৎজা বার্গ। হ্যাঁ, কিন্তু দেখেন অডিয়েন্সও সেম টাইপের, সেম এজের, মানে টাইপ বলতে ভুল হবে, সেম এজের, কিন্তু টাইপস আলাদা। হ্যাঁ, টার্গেট অডিয়েন্সের টাইপ আলাদা, এবং দেখেন ওদের টোটাল অ্যাক্টিভিটিসও কিন্তু কি আলাদা। হ্যাঁ, অ্যাক্টিভিটিস বলেন, পোস্ট খালি দেখেন যে দুইটা ব্র্যান্ড, মানে হ্যাঁ দুইটাই ব্র্যান্ড, কিন্তু একটা হচ্ছে কি আসল ব্র্যান্ড আর একটা হচ্ছে নকল ব্র্যান্ড। আমাকে যেটা বলা উচিত না, যদি পিৎজা বার্গ অনেস্টলি ভালো করতেছে, কিন্তু আমি কোথায় আমাকে দেখতে চাই সেটা কিন্তু আপনার দুইজনের জায়গা থেকে পারফেক্ট না। বিজনেস যেটা বলতে কি, আপনি রেস্টুরেন্ট হলে তো স্বাভাবিকভাবে বিজনেসের পোস্ট কি, আপনি তো খাবারই দিবেন, তাই না? খাবারের ছবি তো দিবেন। হ্যাঁ, মাঝে সাথে তো 2-1টা আমরা পোস্ট করবো, এই যে আছে পয়েন্ট নিচে কয়েকটা। হ্যাঁ, স্বাভাবিকভাবে দেখেন এরপর কি ভিজুয়াল, পিকচার ভিডিও থাকতে হবে, মাস্ট বি পিকচার ভিডিও থাকা লাগবে, বি ইমোশনাল। দেখেন সামটাইমস হচ্ছে কি ইমোশনাল বলতে ভাইবেন না যে ইমোশনালি আমি মানে সিম্প্যাথি নিব, ব্যাপারটা এরকম না। অনেক সময় অনেক প্রাকৃতিক দুর্যোগ, অনেক সময় অনেক অনেক প্রবলেম হয়। এখন আমি জাস্ট হচ্ছে আমি সাথে আছি, এটা ফিল করানো। হ্যাঁ, আমি অ্যালাইন, আর কিছুই না, জাস্ট একটা পোস্ট করা, এবং আমি এটার জন্য কি মর্মাহত, আমি হচ্ছে সাথে আছি, এইটুকু জাস্ট বোঝানো দরকার আছে। একটা খুব ক্রাইসিস মোমেন্ট যাচ্ছে, তখন আপনি কি করলেন, তখন আপনি হচ্ছে যে ধরেন যে পিৎজা বার্গের কথা বলি, হ্যাঁ, ক্রাইসিস মোমেন্ট যাইতেছে আর আপনি তখন হচ্ছে যে গার্লফ্রেন্ড নিয়ে আসলে পিৎজা ফ্রি, হ্যাঁ, এরকম পোস্ট, তখন ওই টাইমটাতে সেটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট আনতে পারে। ওই টাইমটাতে এই ধরনের পোস্ট কি করা থেকে কিছুটা হলেও আমাকে থামাইতে হবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে সামটাইমস আমরা ইমোশনাল হবো। হ্যাঁ, এটাও তো ওই যে হচ্ছে ঈদের মানে রোজার সময়, হ্যাঁ ইমোশনাল, এগুলো তো ইমোশনাল অ্যাটাচমেন্টের জন্য, এগুলো তো হ্যাঁ এগুলো আসলে অ্যালাইন হয়েছে আর কি। এরপরে আরে মানে এখান থেকে বাসায় যাওয়ার সময় দেখতাম যে এখানে যারা দাঁড়ায় রয়েছে, এটা তো মেইন রোডও না, ওই আপনার হচ্ছে যে ডোমিনোসের সামনে ওই জায়গায় দেখি যে খাবারের প্যাকেট দিয়ে ভরা, মানে যে স্টুডেন্ট 2-3 দিনের ভিতরে দেখছি খালি। হ্যাঁ, মানে অনেকেই করছে মার্কেটিং এখানেও। হ্যাঁ, আর কিন্তু মার্কেটিং থেকে হচ্ছে যে খাবার বেশি আসছে, হচ্ছে মানে নর্মাল পিপল গুলা বেশি তারা আগে আসছে। হ্যাঁ, মার্কেটিং করছে অনেক, স্বাভাবিকভাবে পিৎজা দিতেছে, এটা ছবি একটা পোস্ট করছে। আর এটার মার্কেটিং দেখেন, এই মার্কেটিংটা কেমন, এই মার্কেটিংটা পিৎজা বার্গ নিজের পেজ থেকে করবে না। হ্যাঁ, নিজের পেজ থেকে এটা পোস্ট করবে না, মানুষ অন্য কেউ একজন পোস্ট করবে, ওটা থেকে মানুষ ভাইরাল হয়ে যাবে। আচ্ছা, এরপরে ডিটারমাইন দ্য আইডিয়াল টাইমিং, আমাকে সঠিক সময় নির্বাচন করতে হবে, কখন আমি পোস্ট করব, কখন আমি মার্কেটিং করব, কোন মার্কেটিং কখন করব, সবকিছু। যদি বলি আপনার একটা পোস্ট করার কথা, আমি একটা ক্লোথিং আইটেম সেল করব, তাহলে বলেন তো আমি কখন পোস্ট করবো, দিনের কোন সময় পোস্ট করলে ভালো পারফরমেন্স আসবে? সন্ধ্যা 7টা থেকে বলতে পারি। হ্যাঁ, 7টা থেকে রাত 10টার ভেতরে ভালো পারফরমেন্স আসবে। এখন আমার হচ্ছে যদি প্রোডাক্ট হয়, আমি লাইক ফুড পান্ডা মার্কেটিং করতেছি, তাহলে কখন করা উচিত? তাহলে কি রাত্রে, কি ব্রেকফাস্টের আগে, লাঞ্চের আগে,
আবার কি সন্ধ্যা 6টা থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত, তাই না? কারণ ওই সবসময় খাইতেই থাকে মানুষ। তো ব্যাপারটা হচ্ছে তাহলে দেখেন দুইটা আলাদা প্রোডাক্টের জন্য আমার টাইমিং ডিফারেন্স, তাই না? এবার আসেন আমি যদি না, এটা আপনাকে বুঝতে হবে, আপনার প্রোডাকশন ওই ভিডিও দেখতে গেলে সব ওই মানে আপনার সন্ধ্যার পরেই বেশি দেখেন। সন্ধ্যার পরে সবাই ওই টাইমে মোটামুটি মানুষ রিল্যাক্স থাকে, হ্যাঁ রিল্যাক্স থাকে ওই টাইমটাতে। এখন যদি বলি আমি প্রোডাক্ট সেল করব, হ্যাঁ লাইক আমার প্রোডাক্টটা হচ্ছে একটা টি শার্ট, মাসের কোন সময় আমি সেল করব? টি শার্ট এটা টি শার্ট যদি হয় মাসে সব সময় আপনি সেল করেন, কোনো প্রবলেম নেই। টি শার্ট যদি হয় মাসে সব সময় আপনি সেল করতে পারেন, কোনো প্রবলেম নেই। এটা ওই স্যালারির জন্য ওয়েট করা ওরকম দরকার পড়ে না। কিন্তু যদি হয় একটা ওয়াচেস, একটা আপনার হচ্ছে যে বেল্ট, হ্যাঁ তারপরে যদি হয় সানগ্লাস, এই টাইমগুলা এই প্রোডাক্টগুলো কখন সেল করা উচিত? মাসের শুরুতে, স্যালারি পর। হ্যাঁ, কারণ এইগুলা হচ্ছে আমার নিডস না, এগুলা আমার এক্সেসরিজ, দরকার পড়লে নিলাম আর কি। হ্যাঁ, তো মাসের শেষের দিকে এইগুলা কেনার কথা কেউ ভাববেও না। হ্যাঁ, কিন্তু টি শার্ট যদি কারো লাগে সে মাসের শেষেও কিনবে। ঠিক আছে, মানে দেখেন প্রোডাক্ট কিন্তু দুটাই কিন্তু কি আমার ক্লোদিং আইটেম, মানে নর্মালি কি আমার হচ্ছে যে একই ক্যাটাগরির প্রোডাক্ট কাইন্ড অফ, কিন্তু এখানে কিন্তু টাইমিংটা কি ম্যাটার করতেছে, তাই না? এরপরে যদি বলেন যে আমি উইকলি যদি কথা বলি এবার, হ্যাঁ ধরেন যে আপনার হচ্ছে কি আসলে পয়েন্টটা পরে বলতেছে, ওটা পরের পয়েন্ট নিচে আছে, কন্টেন্ট ক্যালেন্ডারের পয়েন্ট নিচে আছে। হ্যাঁ, তাহলে দেখেন আমার কি আচ্ছা সমস্যা, আমি আরো জোরে কথা বলতেছি তাহলে। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখেন তাহলে আমাদেরকে আইডিয়াল টাইমিংটা বুঝতে হবে। এরপরে ডোন্ট পোস্ট টু ফ্রিকোয়েন্টলি, আমাকে ফ্রিকোয়েন্টলি পোস্ট করা থেকে বিরত থাকতে হবে। একটা পোস্ট করার পরে সেটা একটু রিচ বাড়ানোর জন্য কিছুটা টাইম তো দেওয়া দরকার, তো সেক্ষেত্রে আমরা একদম ফ্রিকোয়েন্টলি পোস্ট করব না। এরপরে পিন ইম্পর্টেন্ট যে পোস্টগুলো আছে সেগুলো আমরা কি করব? পিন করে রাখবো। স্বাভাবিকভাবে কোনো অ্যানাউন্সমেন্ট, কোনো অফার বা কোনো কিছু যদি থাকে সেটা আমরা ফিচার করে রাখবো। এরপরে রেসপন্স টু কমেন্ট, এটা কোনো লিমিট নাই, এটা আপনার জাস্ট মানে বারবার পোস্ট করতেছেন, হ্যাঁ সেক্ষেত্রে পারফরমেন্স ডাউন করবে একটু। এইটা তো আপনার কোনোভাবেই বলা সম্ভব না, এক একটা বিজনেস এক এক ধরনের হয়, তাই না? এক এক বিজনেস এক এক ধরনের, এক একটা প্রোডাক্ট এক এক ধরনের। যদি প্রোডাক্টটা অনেক এক্সপেন্সিভ হয় দিনে একটা দুইটা পোস্ট মোর দেন না, কিন্তু চিপ প্রোডাক্ট আপনি একটু পর কুচাইতে পারেন। সবকিছুই আমরা একটু জাস্ট আমরা গ্যাপ রাখবো, এটার জন্য কোনো নির্দিষ্ট টাইম লিমিট নাই। দেখেন এটাও আবার কি ম্যাটার করবে, লাইক আমি এখন পোস্ট করার ক্ষেত্রে কি দিনে একটা দুইটা পোস্ট মোর দেন এনাফ? ঈদের আগে আমি প্রোডাক্ট সেল করবো, আমাকে আরো বাড়াইতে হবে পোস্ট, ওই একটা দুইটা পোস্ট করে ঈদের সময় আমি টিকতে পারবো না, কারণ আমার কম্পিটিটর তখন সবাই খেপে গেছে প্রোডাক্ট সেল করার জন্য, তাই না? তাহলে এটা আসলে স্পেসিফিক ভাবে বলা সম্ভব না। এরপরে রেসপন্স টু কমেন্ট, পিন ইম্পর্টেন্ট পোস্ট আমরা পড়েছি, মানে জেনেছি। রেসপন্স টু কমেন্ট, কেউ যদি দাম কত লেখে চেক ইনবক্স বলতে হবে, মাস্ট বি, ঠিক আছে? কেউ যদি বলে দাম কত বলে দিবেন চেক ইনবক্স, শেষ। স্বাভাবিকভাবে এটা কেন করা হয় দেখেন, আমি যদি প্রাইসটা পাবলিক করে দেই তাহলে মানুষ কমেন্ট করা থেকে বিরত থাকবে। হ্যাঁ, সেই ক্ষেত্রে ওই যে অর্গানিক মার্কেটিংটা হবে না। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে যে আমি যদি আবার ওই কমেন্ট ইয়ে করে রাখি যে মানে মানুষকে সুযোগ মানে 2-3 দিন হয়ে গেছে এখনো বলছে চেক ইনবক্স, এটা ভালো না। 1 দিন 2 দিন আপনি এটা লক রাখেন, তারপর এটা পাবলিক করে দেন। হ্যাঁ, কারণ মানুষ বিরক্ত হয়ে যাবে। এখন এখানে আরো একটা জিনিস যেটা আছে, যদি আপনার প্রোডাক্টে কেউ আসলে ইন্টারেস্টেড হয় সে নিজে আপনাকে মেসেজ করবে। হ্যাঁ, সেক্ষেত্রে হচ্ছে যে ওই চেক ইনবক্সে আমরা বিরক্ত হই, আমাদের ইন্টারেস্টটা হয়তো ওই লেভেলে তখন থাকে না ওই প্রোডাক্টের প্রতি। ওই লেভেলে যখন থাকবে যে না আমার নিতেই হবে, তখন আপনি মেসেজ করুন, নিজেই মেসেজ করবেন। যদি আমার দরকার পড়ে, আমি নিজে কমেন্ট করি না, কমেন্ট করলে কি হবে, ওই আর একজনের কাছে যাবে, আবার দেখে বলবে যে কি করতেছ তুই। হ্যাঁ, আমি ডিরেক্টলি মেসেজ করি। এরপরে ফলো ইউর কম্পিটিটর স্ট্র্যাটেজি, কম্পিটিটর কোন স্ট্র্যাটেজিতে চলতেছে, সে কি অ্যাড রান করতেছে, কোন অফার দিতেছে, সবগুলো মাথায় রাখতে হবে, সেগুলো নিয়ে কাজ করতে হবে। এরপরে লাস্ট হচ্ছে ইউজ কন্টেন্ট ক্যালেন্ডার, আপনাকে কন্টেন্ট ক্যালেন্ডার মেক করতে হবে। কন্টেন্ট ক্যালেন্ডার হতে পারে কি, হতে পারে উইকলি, হতে পারে 15 দিনের জন্য, হতে পারে 30 দিন, 3 মাস, 4 মাস, 6 মাস, 12 মাস, আপনি যেভাবে তৈরি করতে চান। যদি আমি উইকলি কন্টেন্ট ক্যালেন্ডারের কথা বলি, দেখেন আমরা তো সবাই সেলুনে যাই, তাই না? সেলুন বা পার্লারে যান, তো স্বাভাবিকভাবে কোন দিন বিজি থাকে এই জায়গাগুলা? ফ্রাইডেতে, বলতে গেলে কি বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। শুক্রবার বেশি, কিন্তু ওই দিনও মোটামুটি থাকে।
এখন ব্যাপারটা হচ্ছে বাকি কদিন কিন্তু কি অতটা রাশ থাকে না, তবে না সব জায়গায় আবার এখন না, সব জায়গায় দেখা যায় কি কন্টিনিউয়াসলি রাশ, কিছু জায়গায় কিন্তু অনেক জায়গায় আছে কি বাকি কদিন বসে থাকে তারা, ওদের কিন্তু সার্ভিস, সেক্ষেত্রে দেখেন কাজ না করলে তো কেউ টাকা দিবে না। হ্যাঁ, তাহলে আমরা তাহলে এই ক্ষেত্রে কি করতে পারি, আমরা ধরেন যে বৃহস্পতি শুক্র শনি ছাড়া বাকি 4 দিনের জন্য আমরা 10% ডিসকাউন্ট দিতে পারি, তাই না? ওই ডিসকাউন্ট দেখে যদি কেউ আসে, আমি যদি সার্ভিসে দেই, আমার তো কাজ তো চলতেছে। আবার খেয়াল করেন যে যত বুফে রেস্টুরেন্ট গুলো আছে, খেয়াল করে দেখেন কি ফ্রাইডে স্যাটারডে হচ্ছে যে আপনার প্রাইস থাকে বেশি আর অন্য দিনে ডিসকাউন্ট থাকে। হ্যাঁ, তাহলে দেখেন এখানে কি ওদের মনে হচ্ছে ওই দিনগুলোতে বেশি পিপল আসে, সেই জন্য ওরা ওই দিনে হচ্ছে কি আপনার বাকি দিনের ডিসকাউন্ট দিচ্ছে। এরপর দেখেন এই যে আপনার কেএফসি মঙ্গলবার একটা অফার দেয়। আমি যেটা দেখলাম আপনার ওই সাত মসজিদ দিয়েতে লাইন লাগে রাস্তা পর্যন্ত চলে গেছে। হ্যাঁ, লাইন লেগে মঙ্গলবার সন্ধ্যায় গেছি একদিন, লাইন লেগে রাস্তা পর্যন্ত চলে গেছে, আর ওরা চিকেন ফ্রাই করে এরকম গার্ডেন দিয়ে রাখছে, হিউজ পরিমাণে ইয়ে করে রাখছে, মানে মানুষ যাইতে যতক্ষণ ভরতেছে দিতেছে। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে দেখেন সেল কিন্তু ওদের হইতেছে। হ্যাঁ, এবং মঙ্গলবারে হয়তোবা সেলটা যেই পরিমাণে ডাউন থাকে এই ক্যাম্পেইনের জন্য তার থেকে বেশি এখন তারা বেনিফিটেড হচ্ছে। হ্যাঁ, তাহলে দেখেন আপনার কি এটাও একটা কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি করছে কি ওই মঙ্গলবার বেছে বেছে টাইম নিচ্ছে, ওই দিন হয়তো তাদের কম সেল হয়। হ্যাঁ, এরপর দেখেন আমি ধরেন যে হচ্ছে যদি বলি আমি রমজানের আগে একটা প্রোডাক্ট সেল করব। হ্যাঁ, রমজানের আগে কোন প্রোডাক্ট সেল করা উচিত? পাঞ্জাবি। রমজানের আগে সেল করবেন খেজুর, তাই না? রমজান শুরু হয়ে গেলে কিন্তু কি আপনার খেজুর মানুষ কিনে ফেলছে অলরেডি। হ্যাঁ, তখন খুব কম সম্ভাবনা আছে খেজুর সেল করতে পারার। রমজান শুরু হয়ে যাওয়ার পর থেকে ক্লোথিং আইটেম শুরু, তাই না? তাই দেখেন এটাও কি আমি যদি এখন খেজুর সেল করা শুরু করি ঈদের আগের দিন, লাভ নাই, তাই না? তাহলে দেখেন এখানে কি আমার ক্যালেন্ডার মেক করা দরকার, কখন কোন পোস্ট করবো সেটা মেক করা দরকার, তাই না? তাহলে আমাকে অবশ্যই একটা প্রপার ক্যালেন্ডার মেক করে সেটার জন্য কাজ করতে হবে, সেটা নিয়ে কাজ করতে হবে। এরপর আমরা এবি স্প্লিট টেস্ট করব। এবি স্প্লিট টেস্ট কি? এবি স্প্লিট টেস্ট হচ্ছে আমরা একটা অ্যাডের দুইটা ভার্সন তৈরি করব। হ্যাঁ, আমরা দুইটা ভার্সন তৈরি করব। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে দেখেন এখানে দুইটাই সাইন আপ, মানে কি আমি অ্যাকাউন্ট ওপেন করাতে চাইতেছি, আমার টার্গেট হচ্ছে নতুন করে অ্যাকাউন্ট ওপেন করুক মানুষ। দেখেন এখানে হেডলাইন দিয়েছি আমি আলাদা, এখানে দেখেন পিকচারটা আলাদা, প্রাইমারি টেক্সটটাও আলাদা। এখন এইটাকে যদি আমি পোস্ট বা অ্যাড আকারে রান করি দুইটাকে, স্বাভাবিকভাবে কি একদিন গেলেই কিন্তু আমি বুঝতে পারবো কোনটাতে ভালো পারফরমেন্স আসতেছে, তাই না? সেটাকে আমি কি করব, কোথায় করবো সেটা পরের কথা, করবেন সেটা দেখবেন। আপাতত হচ্ছে কি দুইটা ভার্সন তৈরি করতেছে, একটা পোস্ট আমি দুইভাবে পোস্ট করলাম, অথবা একটা অ্যাড আমি দুইভাবে রান করলাম। সেই ক্ষেত্রে কি একদিন গেলে আমি বুঝতে পারবো কোনটাতে ভালো পারফরমেন্স আসে। সেই ক্ষেত্রে পারফরমেন্স ভালোবাসাটা আমি অ্যাক্টিভ রেখে বাকিটা আমি কি করব, পজ করে দিব। তো এটাকে বলা হয় এবি স্প্লিট টেস্ট। ঠিক আছে, তো আমাদেরকে এই টেস্টটাও করতে হবে। এরপরে ফেসবুক মার্কেটিং ফানেল, ফেসবুক মার্কেটিং না মার্কেটিং ফানেল বলতে পারেন। যে কোনো মার্কেটিং কে যদি আপনি মানে মার্কেটিং এর যে ফানেল হিসাবে যদি আপনি ক্লাসিফাইড করতে চান, এই তিনটা লেয়ারকে কখনো আপনি কমাতে পারবেন না, এর থেকে কম লেয়ার হবে না। অনেক সময় 5 স্টেপ, অনেক সময় 7 স্টেপ পর্যন্ত যেতে পারে, কিন্তু মিনিমাম 3 স্টেপ আপনার লাগবেই। দেখেন এখানে কি আছে, টপ অফ দ্য ফানেল, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল। হ্যাঁ, টপ অফ দ্য ফানেলে কি আছে, অ্যাওয়ারনেস বিল্ড করা। আমি বাজারে নতুন, মানুষ আমাকে কেউ চেনে না, তাহলে আমাকে কি করতে হবে, মানুষকে চিনাইতে হবে যে দেখো আমি অমক, আমি আসছি এই প্রোডাক্ট নিয়ে। দেখেন যখন যে ই ভ্যালি, ফুড পান্ডা, পাঠাও এরা যখন প্রথম মার্কেটে আসে তখন কিন্তু এক অ্যাড বারবার আমাদের সামনে আসতো। ইভেন কিছুদিন আগে, এখন যদি ইউটিউবে জানো যে যা কিছু দরকার পেয়ে যান পান্ডা মার্টে, ফুড পান্ডা কি করছে, পান্ডা মার্ট নিয়ে আসছে, যা কিছু দরকার পেয়ে যান পান্ডা মার্টে, এই অ্যাড দিয়ে দেখেন বলে রাখছে ইউটিউব। তো স্বাভাবিকভাবে এই যে স্টেজটা, এটা হচ্ছে অ্যাওয়ারনেস স্টেজ। আমি অনেকের কাছে যেতে পারবো অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে। এখন অনেকের কাছে গেলেই কি অনেকেই আমার কাছে আসবে প্রোডাক্টটা পারচেজ করার জন্য? এর থেকে লিমিটেড একটা অডিয়েন্স আমার কাছে আসবে, এবং আসার পর যে সাথে সাথে প্রোডাক্ট পারচেজ করবে ব্যাপারটা এরকম না। সে কম্পেয়ার করবে, আমি তো এই প্রোডাক্টটা অমুক জায়গা থেকে নিতাম, আমি কি এখান থেকে নিবো কিনা, ওদের প্রোডাক্ট কি ভালো হবে কিনা, কম্পেয়ার করবে, আমাকে সে মেসেজ দিবে, আমার সাথে সে জানতে চেষ্টা করবে আমার সম্বন্ধে যে প্রোডাক্টটা আসলে কেমন।
পরবর্তীতে আমি যাকে কনভিন্স করতে পারবো সে কি হবে, সে চলে যাবে আমার কনভার্সন স্টেজ, অর্থাৎ সে প্রোডাক্টটা পারচেস করবে, একটা ডিসিশন দিবে। তাহলে দেখেন আমি অনেকের কাছে যাব, অনেকের ভেতর থেকে কিছু পিপল আমাকে মেসেজ করবে, এই কিছু পিপলের ভেতর থেকে আবার আরো কিছু পিপল হচ্ছে প্রোডাক্টটা পারচেস করবে। সবাই প্রোডাক্টটা পারচেস করবে, সবার কাছে পৌঁছানো, হ্যাঁ আমাকে জানানো আমি আছি। আর কনসিডারেশন হচ্ছে আমার এঙ্গেজমেন্ট বলতে পারেন। সামটাইমস দরকার পড়ে, সামটাইমস দরকার পড়ে সবাইকে যাদেরকে চেনে বলতে কি, দেখেন আমি এই যে কি গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনকে সবাই কি চেনে না? গ্রামীণ ফোনকে সবাই চেনে। গ্রামীণ ফোনকে অ্যাওয়ারনেসটা দরকার আছে? গ্রামীণ ফোনের অ্যাওয়ারনেস দরকার নেই, কিন্তু গ্রামীণ ফোন একটা নতুন কোন টপিক নিয়ে আসছে, লাইক যে এখন হচ্ছে যে আপনার জিপি5, হ্যাঁ জিপি5 নিয়ে আসছে, যে মানে ওয়্যারলেস রাউটার আর কি ইয়ে করতেছে ওরা, হ্যাঁ। তো জিপি5 দেখেন কি নতুন একটা প্রোডাক্ট, এটা তো সবাইকে জানাইতে হবে, হ্যাঁ হ্যাঁ তখন তো জানাইতে হবে, তখন জানাইতে হবে না। তাহলে দেখেন এই তিনটা স্টেপ মিনিমাম লাগবেই, এটা আপনি চাইলেও কি করতে পারবেন না, অ্যাভয়েড করতে পারবেন না। এটা নিয়ে আসলে এখনো কনফিউজ আমরা মানে মানে আসবে কিনা এটা এখনো কনফিউজ। শুনলাম আমি দেখলাম ওদের একটা স্ক্রিনশট দিছে, মতিঝিলের দিকে নাকি হচ্ছে যে ইয়ে পাচ্ছে, সিটিসেল টাওয়ার পাচ্ছে সার্চ করলে। অ্যাওয়ারনেস এর ব্যাপারে হচ্ছে কি সিটিসেলকে ভুলে গেছে তো মানুষ, সিটিসেলকে কয়জন মনে রাখছে, হ্যাঁ সিটিসেলকে কয়জন মনে রাখছে, হ্যাঁ তবে অনেক বেশি স্ট্রাগল করতে হবে না ওকে, ও মানে এখনো অনেকের মনে নাই, কিন্তু এটা যে ছিল দেখেন কি আপনার একটা পুরনো স্মৃতি, অনেক কিছু দেখার মনে পড়ে যায় না, হ্যাঁ হারিয়ে যাওয়ার সময় স্মৃতি মনে পড়তে কিন্তু বেশি স্ট্রাগল করতে হয় না। তো সেক্ষেত্রে হ্যাঁ আপনার সিটিসেল আপনার হচ্ছে যে হ্যাঁ যে রিংটোন যেটা ছিল, হ্যাঁ ওইটা তো অনেক মানে পপুলার একটা টোন ছিল। তো স্বাভাবিকভাবে কি ওর বেশি কষ্ট করতে হবে না, কিন্তু অ্যাওয়ারনেস অবশ্যই আবার জানাইতে হবে না, আমি আসছি আমি ফিরে আসছি এটা বলতে হবে না, নাহলে মানুষ জানবে কেমনে, এটা তো বলতেই হবে, অবশ্যই লাগবে, কারণ আমি ফিরে আসছি এটা বলতে গেলে কি করে কিভাবে বলবে, তারাও তো অ্যাওয়ারনেস করে, হ্যাঁ তারাও অ্যাওয়ারনেস দেয়। মানে আমি মানুষের সামনে একটা জিনিস মাথায় রাখবেন, আমি মানুষের সামনে যখন থেকে যাওয়া বন্ধ করব মানুষ আমাকে তখন থেকে বলা শুরু করবে, তাহলে মানুষকে আমাকে মনে রাখাইতে হবে, আমাকে ঘুরে ফিরে আমাকে তার সামনে যাইতে হবে, হ্যাঁ। এই যে গ্রামীণ ফোন অনেক অ্যাড রান করে যেখানে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কিছুই নেই, এমনি অ্যাড রান করছে, কেন? যাতে মানুষ আমাকে ভুলে না যায়। দেখেন ওই যে আপনার কোডাক, তারপরে হচ্ছে কি ফুজি ফিল্ম, হ্যাঁ এই যে ব্র্যান্ড গুলা ছিল যারা হচ্ছে কি ডিজিটাল ক্যামেরা, মানে ওই সময় যে সকল ক্যামেরা গুলা ছিল ওদেরকে সবাই ভুলে গেছে। দেখেন যে ক্যাসিও ঘড়ি, হ্যাঁ তারপর হচ্ছে কি আপনারা যে পনিক সাইকেল, জিনিসগুলো কিন্তু কি আলটিমেটলি নতুন প্রজন্ম চিনেই না তারা, কিন্তু যারা আমরা আগে দেখছিলাম তাদের মনে আছে, হ্যাঁ একটু জাস্ট মানে মাথায় সবসময় থাকে না, কিন্তু সামনে আছে তখন চিনবো অবশ্যই। স্বাভাবিকভাবে এখন তারা কি টার্গেট করতেছে সেটা তো তাদের উপরে, তাই না? এখন এমন হতে পারে দেখেন যে বাংলাদেশে রবি এয়ারটেল ব্র্যান্ড, এয়ারটেল কিন্তু বাংলাদেশে ডিরেক্টলি নাই, রবির মাধ্যমে রয়েছে না সাব ব্র্যান্ড হিসাবে, এবং গ্রামীণ ফোনের স্কিটো, এটা টার্গেট কারা? এটা টার্গেট হচ্ছে টিনেজাররা, হ্যাঁ টিনেজার বলতে যে আমার মানে উঠতি বয়সের পিপল গুলা, সিনিয়র পিপল এটা টার্গেট না। তো স্বাভাবিকভাবে এখন সিটিসেল কাকে নিয়ে কাজ করতে চাচ্ছে সেটা তো সিটিসেল বলতে পারবো, তাই না? ওটা তো আমি যদি চাই যে সবাইকে নিয়ে কাজ করতে, তাহলে স্বাভাবিকভাবে এজ লিমিটেশন থাকবে না, কিন্তু সে যদি স্পেসিফিক একটা এজ লিমিট মানে নিয়ে যদি কাজ করতে চায়, এই সেগমেন্ট নিয়ে কাজ করতে চায়, তাহলে সেক্ষেত্রে তো তাদের এটা ওদের স্ট্র্যাটেজি ওরা মেক করবে, মানে কারণ এখন ওরা মার্কেট রিসার্চ করবে কার কাছে গেলে ভালো হবে, তাই না? কোন অডিয়েন্সটা আমাকে আমার থেকে সার্ভিস নিতে পারে। তবে সিটিসেল আশা নিয়ে আসলে আমি যেটা ইয়ে করতেছি, সিটিসেল মনে হয় আসবে না, ও হচ্ছে লাইসেন্স সেল করে দিবে, সিটিসেল লাইসেন্স সেল করে দিবে আমার ধারণা, কারণ লাইসেন্সটা ফিরে পাইলে ওর মানে এখন যে মানে ওর কোনো টাওয়ারটার কিছুই নেই। জিএসএম নিয়ে সে কি করবে এখন? জিএসএম যে কি করে, জিএসএম প্রযুক্তি দুদিন পরে গন, অলরেডি গন। 3G কিন্তু নাই এখন, থার্ড জেনারেশন যে ইন্টারনেট ছিল সেটা কিন্তু এখন নাই। হ্যাঁ এখন কি, এখন 2G আর 4G। 2G মানে কি আপনার হচ্ছে ওই যে জিএসএম, হ্যাঁ জাস্ট হচ্ছে কি ডিরেক্ট ফোন টু ফোন কথা বলার ব্যাপারটা। এখন তাহলে দেখেন স্বাভাবিকভাবে কি ফোন টু ফোন কয়জন কথা বলে, এখন কয়জন কথা বলে, আবার সেখানে কথা বলাতে গেলে সেই পরিমাণ কাভারেজও দিতে হবে। আমি কাভারেজ দিলাম কোথায়? ঢাকা সিটিতে। ঢাকা সিটিতে ফোন টু ফোন কয়জন কথা বলে? সবাই এখন হচ্ছে কি হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার, তাই না? তাহলে দেখেন ও যদি জিএসএম নিয়ে আসে ওর নিজের পায়ে নিজে কোরআন মারা, এখন তাছাড়া কিছু না। ওটা নিয়ে আসতে গেলে এখন 4G নিয়ে আসা উচিত, 4G বা আপনার হচ্ছে যদি 5G লাইসেন্স দিয়ে দেয় তাহলে 5G নিয়ে আসা উচিত। আমার ধারণা লাইসেন্স সেল করে দিবে, এত মানে ঝামেলায় না যায় লাইসেন্স সেল করে দিবে। তবে আসা উচিত আরো কয়েকটা মানে অপারেটর থাকলে
তাহলে হচ্ছে একটা স্ট্রং এনভায়রনমেন্ট থাকতো। 3 মাস ফ্রি, 3 মাস পর্যন্ত আপনাকে ফ্রিতে দিল, মানুষজন ঘুমালে সিম কিনলো, ওই আপনার মতো বলে কিনবে, ফ্রিতে চালানোর পরে সিমটা খুলে বন্ধ করে রেখে দিবে। হ্যাঁ, অফারটা নিয়ে বন্ধ করে রেখে দেয়। স্বাভাবিকভাবে আমার কাছে আপনার কল রেট, এখন আমি একটা টাইমে কি আমি ভাবতাম কল রেট এবং হচ্ছে যে আমার খরচ কমানোর দিকে, কিন্তু আমি বর্তমানে দেখি বেটার সার্ভিস কে দেয়। স্বাভাবিকভাবে আমার একটু টাকা বেশি গেল, আমি ধরেন যে বাড়িতে টাওয়ার পাই না ফোনে, কি একটা বিরক্তিকর ব্যাপার, তাই না? যদি কোনো ফোনে মানে কোনো সিমেই টাওয়ার পাওয়া যায় না, তারপরে দেখা যায় কি গ্রামীণে বেশি। আমি আমার যে নর্মালি পার্সোনাল নাম্বারটা গ্রামীণের সিম, গ্রামীণ থেকে আমি গেছি প্রথমে রবি থেকে গেছি আবার হচ্ছে কি রবি থেকে গেছিলাম মানে এয়ারটেলে, না এয়ারটেলে যাওয়া যায় না, রবি থেকে গেছি হচ্ছে বাংলা লিঙ্কে থেকে গেছি টেলিটকে, তারপরে এয়ারটেলে 1 বছর ধরে 2 বছর চালাইছি, তারপরে আবার গ্রামীণ ব্যাক করছি। কেন? কারণ কেউই হচ্ছে প্রপার কাভারেজ দিতে পারে না। মোটামুটি সব জায়গায় বললে ভুল হবে, মোটামুটি অন্যদের থেকে বেটার। অনেক বেশি এক্সপেন্সিভ হবে, অনেক এক্সপেন্সিভ হবে। আর স্টারলিংক হচ্ছে যে ওদের একটা শর্ত দিয়ে দিয়েছে, ডিরেক্টলি হোমে সার্ভিস দিতে পারবে না, প্রতিষ্ঠানে দিতে পারবে। যদি আপনি বাসা বাড়িতে নিতে চান, গভর্নমেন্ট হচ্ছে রুলস দিয়েছে ডিরেক্টলি বাংলাদেশের মানে বাসা বাড়িতে তুমি স্টারলিংকের সার্ভিস দিতে পারবে না। তো সেক্ষেত্রে আলটিমেটলি মানে বেনিফিটেড হওয়ার কোনো চান্সই নেই। নিবে কিন্তু ডিরেক্টলি আপনার অপশন, আর অনেক বেশি এক্সপেন্সিভ। মান্থলি সাবস্ক্রিপশন কার্ড $120 মনে হয়, $100 দিচ্ছে, $120 ছিল। আর ওই যে সেট আপ কিনতে যা লাগবে 70,000 টাকার মতো, ওটা কি করবেন? আচ্ছা এবার আমাদের টাইম কম, একটু শেষ করতে দেন আমাদের, নাহলে আমার 1 ক্লাস 2 দিন ধরে নিতে হবে। প্রথমে দেখেন আছে 7 স্টেপ ফেসবুক মার্কেটিং স্ট্র্যাটেজি। 7টা স্টেপ আমরা ভাগ করার চেষ্টা করছি। প্রথমে সেটের গোল, আপনার টার্গেট কি, আপনার গোলটা আগে ফিক্স করতে হবে। আপনার গোল যদি ফিক্স না করেন, আপনি তো নিজেই ঠিক নাই, তাই না? আপনি কি মার্কেটিং করবেন, আপনি কি চাচ্ছেন, আপনি পেজে লাইক চাচ্ছেন নাকি হচ্ছে আপনার প্রোডাক্ট সেল করতে চাচ্ছেন, কোনটা চাচ্ছেন আপনাকে আগে ফিক্স করতে হবে। এরপরে পিন পয়েন্ট ইওর টার্গেট অডিয়েন্স, এটা খুবই ইম্পর্টেন্ট, খুব ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, আপনার টার্গেট অডিয়েন্স কে সেটা আপনাকে বুঝতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে বাংলাদেশি ক্লায়েন্টের কাজ পাওয়ার পরে যদি আপনি বলেন, তাকে যদি আস্ক করেন যে তোমার টার্গেট অডিয়েন্স কে, সে বলবে আমার তো সবাই টার্গেট অডিয়েন্স, আমি তো সবার কাছে প্রোডাক্ট সেল করতে চাই। কিন্তু একটা প্রোডাক্ট সবার কাছে সেল করা কখনোই সম্ভব না। এখন আমি জাস্ট আপনাকে উদাহরণ দিই, আপনি তাহলে বুঝবেন ব্যাপারটা কি। আমি একটা টি শার্ট সেল করবো, ব্ল্যাক কালারের টি শার্ট, সলিড কালারের, কোনো লোগোটোকে কিচ্ছু নাই। টি শার্টের দাম 1000 টাকা। ঢাকাতে সেল করবো, কোন এলাকার লোক কিনবে? গুলশান বনানী কিনতে পারে, ধানমন্ডি লোক কিনবে না। ধানমন্ডি এলাকায় আমরা যতটা পশ ভাবে অতটা পশ না। কেন? আমি আপনার একটা উদাহরণ দিই। ধানমন্ডির যারা পিপল তারা হচ্ছে ফ্ল্যাটের মালিক, গুলশান বনানীর পিপল গুলো হচ্ছে বাড়ির মালিক। হ্যাঁ, এখানে এখন অ্যাপার্টমেন্ট, সব খালি অ্যাপার্টমেন্ট। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ধানমন্ডি এখন আসলে আপার মিডিল ক্লাস বলতে পারেন। হ্যাঁ, এটা তো আছেই না। আমি তো মানে নর্থ ইন্ডিয়া গেলে জায়গা পাবেন, ঠিক আছে। আর্টিসানের তো প্রোডাক্ট, আর্টিসানের কিন্তু নিজের কোনো প্রোডাক্ট নাই। ও কিন্তু হচ্ছে যে ওই যে যেগুলো এক্সপোর্টের প্রোডাক্ট, যেগুলো হচ্ছে লটে আটকায় গেছে, সেগুলো নিয়ে সেল করে তারা। আচ্ছা, তো এখন দেখেন এই টি শার্টটা গুলশান বনানীর পিপল কিনবে বললাম আমরা, তাই না? গুলশান বনানী যদি কিনে, যে যাত্রাবাড়ি, তারপর আপনার হচ্ছে যে নিউ মার্কেট এরিয়া, এই সকল জায়গার পিপল কিন্তু কি এই টি শার্টটা কিনবে না, এই টি শার্টটা কিনবে না। এখন এই সেম টি শার্টটার একটা শূন্য কেটে দেন, দাম এখন 100 টাকা। এবার কারা কিনবে? সবাই কিনবে না, না। গুলশান বনানীর পিপল কখনোই এটা কিনবে না। ওরা এবার কি, এবার এই যাত্রাবাড়ি নিউ মার্কেটের পিপলরা একবার কিনে নেবে। তাহলে দেখেন একই টি শার্ট, দাম জাস্ট ডিফারেন্ট আমি করছি, কি হয়েছে? অডিয়েন্স টোটালি চেঞ্জ। যে কিনতো সে কিনতেছে না এখন, আর যে কিনতো না সে কিনতেছে এখন, তাই না? তাহলে কি এখানে একটা বড় ফ্যাক্টর হচ্ছে আমার প্রাইজিংটা। কিছু কিছু ব্র্যান্ড আছে লাক্সারি ব্র্যান্ড, যেগুলা হ্যাঁ লাক্সারি ব্র্যান্ডের ভিতরে আপনার হচ্ছে কিছু গুচি, তারপরে আর কি আরো অনেক তো ব্র্যান্ড আছে। হ্যাঁ, আমি একটা ভিডিও দেখছিলাম, ওটা সম্ভবত হচ্ছে আপনার গুচিরই মনে ছিল। হ্যাঁ, একটা জ্যাকেট মনে হয় দেখাচ্ছে ইউএসএ তে সেল করতেছে। গুচি হচ্ছে আপনার ইটালিয়ান ব্র্যান্ড, সম্ভবত ইটালি। তো আপনার একটা প্রোডাক্ট দেখাচ্ছে, মানে একটা জ্যাকেটের দাম হচ্ছে $6500 সম্ভবত। একটা জ্যাকেটের দাম $6500, লেদারের জ্যাকেট। তো কি করছে, ওই জ্যাকেটটা একজন ইউটিউবার, সে ওখান থেকে না কিনে সে ইটালি গেছে, ইটালি যে ওইখান থেকে লেদার কিনে ওই মডেলে সেম ভাবে বানাইছে অন্য একজন পিপলকে দিয়ে, সেম কোয়ালিটির, সামটাইমস একটা বেটার প্রোডাক্ট মানে সে দিয়ে বানাইছে।
সে 2-3 দিন থাকছে ইতালি, ওটা বানায় সে হচ্ছে আবার ইউএসএ ব্যাক করছে, এরপরেও সে দেখাচ্ছে হিসাব করে তার কাছে $100 মতো বেঁচে আছে। হ্যাঁ, দেখেন প্রোডাক্ট কস্টিং তো বড়ের কথা, সে গেছে আসছে থাকছে ঘুরছে, এইগুলার পরেও তার কাছে $1000 মতো বেঁচে গেছে। তাহলে দেখেন স্বাভাবিকভাবে এই যে প্রোডাক্টের প্রাইজিংটা প্রোডাক্ট কস্টিং এর থেকে অনেক বেশি রাখছে, কারণ তাদের টার্গেট অডিয়েন্স হচ্ছে একদম সীমিত। এখন আমি যদি প্রোডাক্টের প্রাইসটা কমাইতাম তাহলে কি হতো, আমার যে ব্র্যান্ডিংটা ওই ব্র্যান্ড ভ্যালুটা থাকতো না, ওইখানে সবাই আসতো, ওটা রেগুলার একটা ব্র্যান্ড, তাই না? তাহলে দেখেন স্বাভাবিকভাবে প্রাইজিংটা অনেক বড় একটা ফ্যাক্টর। এরপরে হচ্ছে আপনার আপনার ধরেন যে এই যে টি শার্টটা, এই টি শার্টটা এবার আমি একটা কি করলাম, কালারফুল একটা টি শার্ট আর একটা একদম ব্ল্যাক কালার টি শার্ট, দুইটা টি শার্টের দাম রাখলাম আমি হচ্ছে ধরেন যে 1000 টাকা, 500 টাকা, সবাই ঢাকার মোটামুটি কিনতে পারবে ধরে নিলাম। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার একটা অনেক কালারফুল, একটা হচ্ছে কি আমার জাস্ট হচ্ছে সলিড কালারের। এখন কালারফুলটা কারা কিনবে? হ্যাঁ, আপনি কিনবেন? আপনিও মনে কিনবেন না? টিনেজাররা কিনবে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে যাদের হচ্ছে এগুলো নিয়ে ভাবে না, একদম এগুলো নিয়ে হোয়াটএভার, এগুলো কোনো কিছু যায় আসে না, তারা কিনবে। তবে আমি এটুকু আপনাকে কনফার্ম করতে পারি, স্কুল কলেজ ইউনিভার্সিটি স্টুডেন্ট এবং যারা জব করতেছে, নতুন জবে ঢুকছে, এরা কিনবে না, কারণ এটা পরে বাসায় থাকা যাবে, বাইরে যাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে দেখেন স্বাভাবিকভাবে এই যে একটা না দুইটা টি শার্ট দুই রকমের ছিল, অডিয়েন্স কিন্তু সবাই কিনতেছে না। হ্যাঁ, আর একটা যদি বলি, আপনার ধরেন এবারে ব্ল্যাক কালারের টি শার্ট, একটা লোগো আছে, ওয়েল নোন ব্র্যান্ডের একটা লোগো, লাইক অ্যাডিডাস একটা লোগো আছে, আর একটাতে কোনো লোগো নাই, সেই ক্ষেত্রে আপনার এটা কারা কিনতে পারে? দেখেন যে সকল পিপল গুলা, এই যে সেলিব্রিটি যারা, তারা কিন্তু ব্র্যান্ডেড প্রোডাক্ট করতে কিন্তু আলটিমেটলি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তারা কিন্তু কি আপনার যারা ইনফ্লুয়েন্সিং হয় বা মানে নর্মালি কি কিছু পিপল আছে খুব সহজে ইনফ্লুয়েন্স হয়, একটা এজ সেগমেন্ট আছে 18 বছর থেকে আপনার 30-32 বছর পর্যন্ত, এর ভিতরে যে অডিয়েন্স গুলো থাকে এদের খুব সহজে ইনফ্লুয়েন্স করা যায়। যত আস্তে আস্তে এজ বাড়বে তত ইনফ্লুয়েন্স করা ডিফিকাল্ট। হ্যাঁ, শখ কমে যাবে, রাইট। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে তাহলে আমার এই যে টি শার্টটা দেখেন, এই টি শার্টের ক্ষেত্রে কিন্তু কি আমার হচ্ছে যে এখানে আমার হচ্ছে যে কি প্রবলেম হতে পারে, সবাই কিন্তু এটা কিনবে না। যারা মোটামুটি একটু এই যে ব্র্যান্ডেড প্রোডাক্ট করতে ভালোবাসে, তারা ওই ওয়েল যে ব্র্যান্ডের লোগোটা আছে সেটাই কিনবে। হ্যাঁ, আর আননোনটা যারা আসলে এটাতে কোনো কিছু যায় আসে না, তারা কিনবে। কপি অরিজিনাল তো পরের কথা। এখন টি শার্ট হচ্ছে আপনার হচ্ছে যে আপনার অরিজিনাল তো পাওয়া যায়, এক্সপেন্সিভ অনেক। এখন অনেকেই আপনার আছে যারা ডিরেক্টলি ওটাই কিনবে। হ্যাঁ, সেটা যতই কোয়ালিটি খারাপ হোক না, আমি ধরেন একটা বেটার কোয়ালিটি দিচ্ছি কিন্তু আমারটা ফেক, সেক্ষেত্রে যে বুঝবে সে কিনবে না, অনেক সময় কিনবে না। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে আমার জাস্ট মেনলি বোঝানোর ব্যাপার ছিল যে একটা জিনিস, একটা প্রোডাক্ট আপনি সবার কাছে সেল করতে পারবেন না। আমাকে বুঝতে হবে আমি কার কাছে সেল করতে চাচ্ছি, কে কিনতে পারে, কে আমার কাস্টমার। এরপর অবশ্যই একটা বাজেট আমাকে ফিক্স করতে হবে। আপনার যখন একটা বিজনেস শুরু করবেন, প্রোডাক্টটা আপনি নিজে তৈরি করেন, আপনি তো আগেই ডিসাইডেড কার কাছে প্রোডাক্টটা সেল করবেন আপনি, তাই না? আমি যদি একটা প্রোডাক্ট হচ্ছে কি, আমি জাস্ট যদি একটা প্রোডাক্ট তৈরি করি, আমি তৈরি করার সময় তো আমি ডিসাইড করছি এটা কার কাছে সেল করবো, তো সেটা তো আপনি অলরেডি জানেন, তাই না? স্বাভাবিকভাবে আপনি হচ্ছে কি উদাহরণ দিব, হ্যাঁ বাচ্চাদেরকে নিয়ে কাজ করব, তাই না? তো এটা তো হচ্ছে কেউ যে বেবি শপ আছে, বেবি শপের সব প্রোডাক্ট বাচ্চাদের, ও তো তৈরি করছে বাচ্চাদের জন্য, তাই না? তাহলে ও টার্গেট করে বাচ্চাদের টার্গেট করবে, বাচ্চাদের টার্গেট করে লাভ নেই, ও প্যারেন্টসদের টার্গেট করবে। হ্যাঁ, 50 থেকে 60 না, 30 থেকে 40-45 এরকম না। ওই যে আপনার হচ্ছে কি মানে আমরা তো ফিল্টার করার ওটা অপশন পাবো। নর্মালি কি এজ রেঞ্জ যদি কথা বলেন, তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে আপনার বলতে গেলে খুব বেশি অডিয়েন্স পাওয়া যাবে যারা হচ্ছে যে এখন মানে বাবা মা হয়েছে, দেখা যাবে 30 থেকে আপনার 35, মানে 30 থেকে 40-45-50 এরকম। আচ্ছা, একটু শেষ করতে দেন। বাজেটটা ফিক্স করতে হবে, আনলিমিটেড টাকা নিতে বসে নাই। অবশ্যই হচ্ছে আমার কত ইনভেস্ট করলে কত ROI জেনারেট হতে পারে সেটা আমাকে বুঝে শুনে কাজ করতে হবে। সেক্ষেত্রে আমরা জাস্ট টেস্ট করবো, প্রথমে অল্প দিয়ে টেস্ট করবো, ভালো পারফরমেন্স হয় সেটা বাজেট বাড়াই দিব। এরপরে হচ্ছে এঙ্গেজিং কন্টেন্ট দিতে হবে, কন্টেন্টটা যেন এঙ্গেজিং হয়,
পিকচার ভিডিও ইনফোগ্রাফিক থাকলে বেস্ট। প্ল্যান ইকুয়ালি এঙ্গেজিং অ্যাড, অ্যাডটা যেন অবশ্যই কি হয়, এঙ্গেজিং হয়। এঙ্গেজিং অ্যাড ছাড়াও আলটিমেটলি পারফরমেন্স তো ভালো হবে না। আমি একটা অ্যাড রান করলাম, এদিকে দেখেন, ওকে। তো এরপরে অবশ্যই ডেইলি মনিটর করতে হবে যে আমার পারফরমেন্সটা কেমন যাচ্ছে, আর এবি স্প্লিট টেস্ট আমরা অবশ্যই করব, হ্যাঁ। এরপরে ডিফারেন্ট টাইপস অফ ফেসবুক অ্যাড অবজেক্টিভ। ফেসবুকে আমরা 6টা টার্গেট নিয়ে অ্যাড রান করতে পারি। কখনো যদি ক্রিয়েটিভে ইন্টারভিউ দেওয়ার সুযোগ হয় আপনাদের, কোশ্চিন করবে মাস্ট বি ফেসবুকে কত ধরনের অ্যাড রান করা যায়। আপনি যদি 6 বলেন তাহলে ভুল। ফেসবুকে 6টা টার্গেট নিয়ে অ্যাড রান করা যায়, কিন্তু 6 ধরনের অ্যাড বলা যাবে না। অ্যাড কত ধরনের করা যায় সেটা হচ্ছে কি, আপনার সার্চ করলে এর স্পেসিফিক কোনো রেজাল্ট পাওয়া যায় না। অনেক সময় বলে যে 13, অনেক সময় বলে 12, অনেক সময় বলে 14। হ্যাঁ, নর্মালি ওই যে পিকচার দিয়ে অ্যাড রান করছে, পিকচার অ্যাড, ফটো অ্যাড বলতেছে, ভিডিও অ্যাড করলে ভিডিও অ্যাড বলতেছে, আবার হচ্ছে যে অনেক সময় ক্যারোসেল থাকলে ক্যারোসেল অ্যাড বলতেছে। তো এরকম করে টোটাল হচ্ছে 13 ধরনের, 14 ধরনের এরকম বলে। তো সেক্ষেত্রে এটাই বলবেন যে স্পেসিফিক্যালি এটা বলা সম্ভব না কত ধরনের অ্যাড রান করা যায়, তবে সার্চ করলে 12-13 ধরনের পাওয়া যায়। আর আমরা 6টা টার্গেট নিয়ে কি অ্যাড রান করতে পারি। এই অ্যান্সারটা প্রপারলি দিতে পারলাম না, চাকরি কনফার্ম। এই যে দেখেন, তো স্বাভাবিকভাবে আছে তো আরো, এত অধৈর্য হয়ে গেছে কেন? অ্যাওয়ারনেস স্টেজ, আমার টার্গেট হচ্ছে কি অ্যাওয়ারনেস বিল্ড করা। এরপরে ট্রাফিক, আমি ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাবো, বা মেসেঞ্জারে ট্রাফিক নিব, বা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্রাফিক নিব। এঙ্গেজমেন্ট, আমার সাথে এঙ্গেজ হবে মানুষ, আমার পোস্টে লাইক দিবে, আমার পেজে লাইক দিবে, আমাকে মেসেজ করবে, হ্যাঁ এটা। এরপরে আছে লিড, যেটা যে আপনারা যে লিড সাবমিট করে যে সেমিনার জয়েন করছিলেন, হ্যাঁ সাইন আপে জয়েন করে, সেটা। আমার একটা অ্যাপ আছে, সেই অ্যাপটাকে প্রমোট করবো, মানুষ যেন আমার অ্যাপটা যাতে ইনস্টল করে, সেই ক্ষেত্রে অ্যাপ প্রমোশন সেটা। আর লাস্টলি হচ্ছে সেলস, আমি প্রোডাক্ট সেল করতে চাচ্ছি, কেউ ক্লিক করে প্রোডাক্ট পারচেস করতে পারবে আমার, হ্যাঁ। তো এই 6টা হচ্ছে আমার অ্যাড অবজেক্টিভ, 6টা টার্গেট নিয়ে অ্যাড রান করা যায়, এটা মাথায় রাখবো। এটা আমি দিয়ে দিব, ফাইলটা দিয়ে দিব। এরপরে ইনসাইটস, ইনসাইট বলতে হচ্ছে অডিয়েন্স ইনসাইট, হ্যাঁ। ফেসবুক অডিয়েন্স ইনসাইট দেখার জন্য আমরা ফেসবুকের আপনার অডিয়েন্স ইনসাইটস নামে একটা টুলস আছে, যে টুলস এর মাধ্যমে আমার বর্তমান অডিয়েন্স যারা আছে, তারা ছেলে না মেয়ে, ছেলে হলে সেটা কত পার্সেন্ট, মেয়ে হলে কত পার্সেন্ট, তারা কোন জায়গা থেকে আছে, কোন বয়সের, কোন কোন জিনিসে তারা বেশি ইন্টারেস্টেড, সে সকল কিছু দেখা যাবে। এবং একইভাবে আমার পেজে যারা কানেক্টেড না, অর্থাৎ ফেসবুক ইউজ করে কিন্তু আমার পেজের সাথে কানেক্টেড না, তাদের ব্যাপারেও আমরা এখান থেকে ইনফরমেশন দেখতে পারবো। সেই ক্ষেত্রে জাস্ট আমরা পরবর্তীতে টার্গেটিং করার সময় এই ডাটাটা ব্যবহার করতে পারবো। তো সেই ক্ষেত্রে এইরকম একটা ইন্টারফেস আমরা সেখানে পাই, এবং এখানে কিছু ফিল্টার করা যায়, এবং যেরকম করে আমাকে ডাটা দেখাবে। এরপরে ফেসবুক অ্যাডস লাইব্রেরি। ফেসবুক অ্যাডস লাইব্রেরি হচ্ছে মেটার যতগুলা প্ল্যাটফর্ম আছে, এই প্ল্যাটফর্মের ভেতরে যতগুলা ক্যাম্পেইন এখন অ্যাক্টিভ অবস্থায় আছে, সেই সকল ক্যাম্পেইনের ইনফরমেশন, ক্যাম্পেইন ইনফরমেশন না, ক্যাম্পেইনের লাইব্রেরি আর কি। আপনি কোন পেজ কতগুলো অ্যাড রান করে রাখছে, কি পিকচার, কি ভিডিও, কার মানে কোন কোন প্ল্যাটফর্মে দেখাচ্ছে, সকল ইনফরমেশন আপনি এই অ্যাডস লাইব্রেরির মাধ্যমে দেখতে পারবেন। এবং সেই ক্ষেত্রে ইন্টারফেসটা পাবেন এইরকম, আপনি জাস্ট এখান থেকে কান্ট্রি, কোন ক্যাটাগরির অ্যাড, এবং এখানে পেজের নামটা দিয়ে সার্চ করলে ওই পেজের সকল কিছু দেখায় দিবে। তো সেই ক্ষেত্রে আমরা এগুলো দেখবো। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের টপিক।